ওকে। সো লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা রাউন্ড রবিন কিভাবে কাজ করে বা বেসিক আইডিয়াটা পাইছিলাম যে আসলে রাউন্ড রবিন অ্যালগোরিদমের সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম যেগুলো পড়ছি তার মধ্যে আমরা রাউন্ড রবিনটা একটু শুরু করছিলাম। আমরা খুব বেশি ইনডেপথ ডিসকাশনে যাই নাই। তো ওইটারই একটা কন্টিনিউশন আমরা আজকে করব। তো স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যদি অডিও বা স্ক্রিন শেয়ার রিলেটেড কোনো ইস্যুস হয় আমাকে একটু জানাবেন, ঠিক আছে? সো আমরা ফার্দার প্রসিড করি। তো রাউন্ড রবিন অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি যেটা করতো, আমাদের যদি লাস্ট ক্লাসের রেকর্ডিংটা একটু দেখা হয়ে থাকে তাহলে হয়তো আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে এই জায়গাটাতে আসলে মেইন অবজারভেশনটা কী ছিল বা মেইন অবজেক্টিভটা কী ছিল। সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রসেসকে আমরা হচ্ছে টাইম অ্যালোকেট করতে চাই। সো ওই মোটিভেশনটারই আসলে একটা ইলাস্ট্রেশন আমরা দেখবো যে প্রত্যেকটা প্রসেসকে আমরা অ্যাকচুয়ালি টাইম অ্যালোকেট করতে চাই। দেখেন কি বলতেছে, ইচ প্রসেস গেটস এ স্মল ইউনিট অফ সিপিইউ টাইম, যেটাকে আমরা টাইম কোয়ান্টাম হিসেবে ডাকতেছি, ইউজুয়ালি 10 to 100 মিলিসেকেন্ড। আফটার দিস টাইম হ্যাজ elapsed, the process is preempted and added to the end of the ready queue. সো বেসিক্যালি মানে এই জিনিসটা আসলে যেটা বোঝাতে চাচ্ছে যে আমরা প্রিভিয়াস সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমগুলোতে আসলে দেখছি যে প্রসেস যদি আসলে একবার রেডি কিউ থেকে সিপিইউ এক্সিকিউশনের জন্য চলে যায় তাকে আসলে আনটিল অর আনলেস মানে খুব মানে আমরা যদি প্রিএমশনের মতো কোনো ব্যাপার স্যাপার না করে আসলে সেই প্রসেসটাকে আসলে থামানোটা আসলে খুব একটা সহজ কিছু না। তো ওইটাতেও আসলে বেশ কিছু প্রবলেম থাকে যে একটা সিস্টেমে যদি অনেকগুলো প্রসেস থাকে তাহলে আসলে সবাইকেই অপরচুনিটি দেওয়াটা একটু চ্যালেঞ্জ। যে আমরা শর্টেজ জব ফার্স্টের অ্যাসপেক্টে চিন্তা করি বা অন্যান্য যে অ্যালগোরিদমগুলো আমরা দেখছি সেগুলোর রেসপেক্টে যদি আমরা চিন্তা করি, সবগুলোতে কিন্তু আসলে একটা চ্যালেঞ্জ ছিল যে সবগুলা প্রসেসকে আসলে টাইম অ্যালোকেট করা, মানে সিপিইউ অ্যাটেনশন দেওয়ার মানে সবাইকে সিপিইউ অ্যাটেনশন দেওয়ার যেই অপরচুনিটি করে দেওয়ার যে বিষয়টা, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল উইদিন দ্য লাস্ট 2 or 3 সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম আমরা যেগুলো দেখছি, লাইক প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং, যেখানে হাই প্রায়োরিটির একটা ব্যাপার ছিল, প্রায়োরিটি দিয়ে অ্যাসাইন করা। দেন এফসিএফএস তো প্রিএমশন নাই। এসজেএফ এর ভিতরেও শর্টেজ জব আসলে হয়তো প্রিএম্প্ট করতাম আমরা, যে যদি কিউতে কোনো একটা শর্টেজ জব থাকতো তাকে আমরা ওই আগের এক্সিস্টিং যে প্রসেসটা রানিং ছিল সেটাকে বের করে এনে নতুন করে যে শর্ট বার্স্ট টাইমে যে প্রসেস সেটাকে আমরা অপরচুনিটি দিতাম। তো এগুলার থেকে আসলে সবচেয়ে মানে সব থেকে বেটার হয় যদি আমরা আসলে সব প্রসেসকে আসলে একটু একটু করে সিপি অ্যাটেনশন দিতে পারি। যে হয়তো সবাই সবাই তার ধরেন লেটস সে এখানে 5টা প্রসেস আছে, সো ধরেন এখানে 5টা না থেকে আসলে 50টা প্রসেসও থাকতে পারে বা আরও বেশি প্রসেস থাকতে পারে। সো আমাদের মেইন গোল হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রসেসকে আসলে সিপি অ্যাটেনশন দিব, ঠিক আছে? আমরা প্রত্যেকটা প্রসেসকে বেসিক্যালি সিপি অ্যাটেনশন দিব ফর এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম, এবং এই জিনিসটাকে আসলে আমরা যেই নামে ডাকতেছি সেটাকে আমরা বলতেছি আসলে টাইম কোয়ান্টাম। সো টাইম কোয়ান্টাম কি, একটা একটা স্পেসিফিক নির্দিষ্ট সময় যেটা আসলে একটা প্রসেসকে দেওয়া হবে ফর সিপি অ্যাটেনশন। সো আমি যদি কিউ ইকুয়ালস টু 5 বলি, তার মানে আপনাকে আসলে বুঝতে হবে যে একটা এই টাইম কোয়ান্টাম পর্যন্ত একটা প্রসেস সিপি অ্যাটেনশন পাবে। লেটস সে এখানে একটা সিপিইউ আছে, এখানে একটা প্রসেস P1 আসছে, সে ঠিক 5 মিলি সেকেন্ড বা 5 সেকেন্ড বা 5 ইউনিট অফ টাইম যেটাই বলি না কেন, এই পর্যন্ত টাইমই সে সিপি অ্যাটেনশন পাবে। যখনই 5 মিলি সেকেন্ড বা 5 ইউনিট অফ টাইমটা এক্সপায়ার হয়ে যাবে, তাকে আমি সিপিইউ থেকে সোয়াপ আউট করব, নতুন আরেকটা প্রসেসকে সিপিইউ অ্যাটেনশনের জন্য পাঠাবো। সিমিলারলি এই P2 প্রসেসও 5 সেকেন্ড বা 5 ইউনিট অফ টাইমই সিপিইউ অ্যাটেনশন পাবে। সো এটাই আসলে বলতেছে যে ইউজুয়ালি এই যে দেখেন যে আফটার দিস টাইম এজ ইল্যাপস, মানে 5 সেকেন্ড টাইম ইল্যাপস হওয়ার পরে আমি একটা প্রসেসকে প্রিএমশন করতেছি। প্রিএমশন করা মানে কি, প্রসেসকে থামায় দেওয়া। সো P1 কে প্রিএমশন করে P2 কে অপরচুনিটি দিব। সো দিস ইজ দ্য ওয়ে ইট শুড গো। সো যখন এই P1 কে বের করে আনা হইতেছে তখন আবার তাকে কিউতে রেখে দেওয়া হচ্ছে। সো এইখানে এই জিনিসগুলো বলা হয়েছে, ইফ দেয়ার আর n প্রসেসেস ইন দ্য রেডি কিউ অ্যান্ড দ্য টাইম কোয়ান্টাম ইজ কিউ, then each process gets 1 by n of the CPU time in chunks of most queue time units at once. So এটা আসলে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে টোটাল যদি একটা সিস্টেমে n প্রসেস থাকে তাহলে কিন্তু আসলে আপনি তাহলে তাহলে আসলে কি হবে, যে এটা এটা থেকে আসলে আমরা একটা একটা জিনিস ডিডিউস করতে পারি যে যে দেন ইচ প্রসেস গেটস 1 বাই n অফ দ্য সিপিইউ টাইম।
মানে সিম্পলি আপনি ভাগ করে দিতেছেন যে একটা প্রসেসের যদি এত টাইম লাগে এনটা প্রসেসের কতটুকু টাইম লাগে, সো এই টাইপের একটা জিনিস আসলে বলতেছে। নেক্সট আরেকটা জিনিস যেটা বলতেছে, নো প্রসেস ওয়েটস মোর দেন n-1 কিউ টাইম ইউনিট। সো এটাতে আসলে কি বোঝাচ্ছে, ধরেন আপনার সিস্টেমে এনটা প্রসেস আছে, সো এই এনটা প্রসেস, এন সংখ্যক প্রসেস আছে, এনটা প্রসেস বলতে এন সংখ্যক প্রসেস আছে। সো ওই এই পার্টিকুলার এন প্রসেস কখনোই তার n-1 সংখ্যক ইনটু কিউ, কিউ মানে কি টাইম কোয়ান্টাম, যে অ্যামাউন্টটা, ওই সমান টাইমের বেশি টাইম কখনোই এই এন নাম্বার প্রসেসকে ওয়েট করতে হবে না। ঠিক আছে, এটি বলতেছে নো প্রসেস ওয়েটস মোর দেন দ্য n-1 কিউ টাইম। সো মানে এই n-1 বলতে যেটা বোঝাচ্ছে যে ধরেন আপনার সিস্টেমে যদি 10টা প্রসেস থাকে, তাহলে এই 10 নাম্বার প্রসেস, এই 10 নাম্বার প্রসেসকে সিপিইউ অ্যাটেনশন পেতে গেলে অবশ্যই 10-1 ইন্টু কিউ ইকুয়ালস টু যেটাই থাকুক, টাইম কোয়ান্টাম যেটাই থাকুক, সো 9 কিউ কিছু একটা সময় পর্যন্ত আসলে এই 10 নাম্বার প্রসেসকে ওয়েট করতে হবে টু গেট সিপিইউ অ্যাটেনশন। এরপর আরও কিছু পয়েন্টস আছে, কিউ লার্জ হলে এটা ফিফোর মতো বিহেভ করে, কিউ স্মল হলে এটা কনটেক্সট সুইচ বেশি হয়। এই দুইটা পয়েন্ট আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম যেটা রাউন্ড রবিন, সেটা দেখার পরে বুঝবো যে এটা আসলে কি মিন করে। তো আমরা আসলে সেই জায়গাটা চলে যাই। সো আমরা যদি আসলে দেখি, আমাদেরকে আগের মতোই একটা প্রসেসের টেবিল দেওয়া আছে। এই টেবিলের মধ্যে বিশেষ করে প্রসেসগুলোর নাম, অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম দেওয়া আছে। তো আমাদেরকে এবার আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, টাইম কোয়ান্টাম। টাইম কোয়ান্টাম দেওয়া আছে 4। তার মানে আমরা বুঝতেছি যে আসলে এই এই শিডিউলিং অ্যালগোরিদমের ভিতরে প্রত্যেকটা প্রসেস সিপিইউ অ্যাটেনশন 4 ইউনিট অফ টাইম করে পাবে, 4 ইউনিট অফ টাইম করে সিপিইউ অ্যাটেনশন পাবে। সো জিনিসটা কীভাবে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমরা দেখতেছি যে অ্যারাইভাল টাইম 0, প্রসেস P1। সো তার মানে আমি বুঝতেছি যে সবার আগে সিস্টেমে P1 প্রসেসটা রেডি কিউতে আগে এন্ট্রি নিবে, এবং যেহেতু সিস্টেমে রেডি কিউতে আর কোনো প্রসেস নাই, সো P1 কাজ করা শুরু করে দেয়। সো আমরা জানি যে প্রত্যেকটা প্রসেস এখন 4 সেকেন্ড করে টাইম পাবে, তার মানে P1 প্রসেসটা 0 থেকে 4 অবধি চলার কথা। সো মিন হোয়াইল হইতেছে 1 নাম্বার সেকেন্ডে হইতেছে P2 প্রসেস চলে আসছে, 2 নাম্বার সেকেন্ডে হইতেছে P3 প্রসেস চলে আসবে, 3 নাম্বার সেকেন্ডে P4 প্রসেস চলে আসবে। সো আমরা একটু একটু করে দেখি। 1 নাম্বারে P2 আসলো রেডি কিউতে, 2 নাম্বারে P3 আসলো, 3 নাম্বার টাইম লাইনে P4ও চলে আসলো। সো এখন পর্যন্ত আমরা দেখতেছি যে P1 এর তেমন কোনো অগ্রগতি নাই, কারণ আমরা 3 নাম্বার সেকেন্ড পর্যন্ত গেছি। P1 টোটাল 4 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউশন করার সুযোগ পাবে। সো এটা যদি 4 সেকেন্ড আমি চালাই, তো দেখেন P1 কিন্তু 4 সেকেন্ড শেষ করার পরে তার রিমেনিং বার্স্ট টাইম হচ্ছে 8-4। সো ওই 4 নিয়ে সে হইতেছে আবার কিউতে ব্যাক করছে, কারণ সে, তাকে আমি বলেই দিছি যে তুমি টাইম কোয়ান্টাম 4-এর বেশি পাবা না। এটা প্রত্যেকটা প্রসেসের জন্যই ফিক্সড। দেন P2 প্রসেস আসবে, P2 প্রসেসের কেউ আমি 4 সেকেন্ড টাইম কোয়ান্টাম দিব। সো P2 প্রসেসটাও আসলে 4 সেকেন্ড চলবে, চলার পরে দেখেন P2-র কিন্তু টোটাল এক্সিকিউশন টাইম শেষ। সো ও কিন্তু আর কিউতে ব্যাক করে নাই, কিন্তু P1 কিন্তু কিউতে ব্যাক করছে। কেন P1 কিউতে ব্যাক করছে রেডি কিউতে? কারণ P1 4 সেকেন্ড এক্সিকিউশনের পরেও আরও 4 সেকেন্ড তার রিমেনিং ছিল। হ্যাঁ, কেউ কিছু বলবেন? না, বলেছিলেন যে 4 সেকেন্ড আরো বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, 4 সেকেন্ড আরও বাকি ছিল। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি P1 ঢুকছে, কিন্তু P2-র বার্স্ট টাইম 4 সেকেন্ড, এবং তার সে অ্যালোকেটেড টাইম কোয়ান্টামও 4 সেকেন্ড পাইছে। সো তার এক্সিকিউশন শেষ। সো হি ইজ আউট অফ দ্য কনটেক্সট অ্যাট দিস পয়েন্ট। নেক্সট অ্যাকচুয়ালি P3 আছে, P3-ওকেও আমি 4 সেকেন্ড চালাইতে দিব। সো 4 সেকেন্ড চালানোর পরে 9 থেকে 4 বাদ দিলে আসলে 5 থাকে। সো P3 4 সেকেন্ড এক্সিকিউট হওয়ার পরে সে আবার কিউতে ব্যাক করবে। সো দেখেন P3-র রিমেনিং টাইম হচ্ছে 5। সো এটা নিয়ে সে হচ্ছে কিউতে বসে আছে। দেন সিকোয়েন্সিয়ালি কিউতে সবার প্রথমে নেক্সট রিমেনিং আইটেম ছিল P4। সো P4-কেও যদি আমি 4 সেকেন্ড টাইম দিই, তাহলে P4 হচ্ছে 12 আর 4 16, টোটাল এই পর্যন্ত চলবে, এবং তার রিমেনিং টাইম থাকবে, যেহেতু 4 সেকেন্ড সে চলছে, তার রিমেনিং টাইম বা রিমেনিং বার্স্ট টাইম থাকবে 1 সেকেন্ড বা 1 ইউনিট অফ টাইম, আপনি যেটাই বলতে চান। সো দেখেন এখানে P4 হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিয়ে ব্যাক করছে। সো নেক্সটে এখন ওয়েটিংয়ে সবার প্রথমে আছে P3-র হচ্ছে আরও 5 সেকেন্ড বাকি, এবং আমি দেখতেছি যে এইখানে দুইটা প্রসেস ওয়েটিংয়ে, এবং নেক্সটে আমরা অ্যাকচুয়ালি দেখছিলাম যে এখানে একটা P1 প্রসেস ছিল, তার আরও ডিমান্ড ছিল 4 সেকেন্ড। সো ওই 4 সেকেন্ড যদি আমি আসলে P1-কে চালাইতে সুযোগ দিই,
আমরা যদি একটু ট্র্যাক ব্যাক করি যে P1 আসলে কোথা থেকে আসছে। সো P1 দেখেন এই যে এই টাইমে 4 ইউনিট অফ টাইমের সময় আসলে কি হয়েছে, P1 প্রথম স্লটে এক্সিকিউশন শেষ করছিল 4 সেকেন্ড, কিন্তু P1 এর কিন্তু আরও 4 সেকেন্ড রিমেইনিং, এবং কিউ এর ওর সামনে থাকা যে প্রসেসগুলো ছিল P4 ছিল তাকে অ্যাটেনশন দেওয়ার পরে নেক্সটে P1 সামনে ছিল, তাই P1কে আমি আবার সিপিইউ অ্যাটেনশন দিতে পাঠাইলাম। সো এবার যখন 4 সেকেন্ড দিব P1 এর কিন্তু কাজ শেষ টোটাল। ও এখানে 4 সেকেন্ড এক্সিকিউট করলো, এখানে 4 সেকেন্ড এক্সিকিউট করলো, ও টোটাল 8 বার্স টাইম কমপ্লিট হয়ে গেল। P2 4 সেকেন্ড তো অলরেডি আমরা দেখছি যে এখানে বার্স টাইমও 4, এক্সিকিউটও করছে 4। এরপরে আমরা P3 কে দেখছি কতক্ষণ এক্সিকিউট করছে, প্রথমে 4 সেকেন্ড করছে। সো 4 সেকেন্ড করার পরে তার রিমেনিং হচ্ছে 5 সেকেন্ড। সো এরপরে এখন পর্যন্ত আমরা যদি দেখি P3 কিন্তু আরেকবার সুযোগ পাইছে এখানে এক্সিকিউট করার। সো P3 কে আমরা সুযোগ দিলাম, P3 কে সুযোগ দেওয়ার পরে সে আরও 4 সেকেন্ড করলো, তাহলে 4 4 8 সেকেন্ড টোটাল সে কমপ্লিশন করলো, তার বাকি রইলো আরও 1 সেকেন্ড। এর জন্য সে কিউতে যে আবার অপেক্ষা করতে শুরু করলো। মিনওয়াইল P4 ছিল সবার সামনে কিউতে, সো P4 হচ্ছে সুযোগ পেয়ে গেল এক্সিকিউশন করার। এবং P4 দেখেন আসলে কি হচ্ছে, P4 এর কিন্তু রিমেনিং টাইম সিপিইউ এক্সিকিউশনের জন্য 1 সেকেন্ড। সো ও বেসিক্যালি 1 সেকেন্ড এক্সিকিউট করে ও বের হয়ে গেল। ওকে কিন্তু 4 ইউনিট অফ টাইম দেওয়া ছিল, কিন্তু ওর ডিমান্ড ছিল 1 সেকেন্ড। সো 1 সেকেন্ড এক্সিকিউট করে সিপিইউকে ছেড়ে দিতেছে। সো এখানে কিন্তু সিপিইউ ইউসেজ এফিসিয়েন্সি এনশিওর হচ্ছে। আর লাস্টলি P3রও ডিমান্ড হচ্ছে 1 সেকেন্ড। সো ওকেও ও নিজের মতো 1 সেকেন্ড এক্সিকিউট করে বের হয়ে যাবে, রিগার্ডলেস প্রত্যেকটা প্রসেসকে 4 সেকেন্ড করে টাইম দেওয়া ছিল। সো এরপরে লাস্টে যখন কিউটা এমটি হয়ে গেল, আরেকবার চেক করে আমার শিডিউলিং অ্যালগরিদমটা স্টপ হয়ে গেল। সো এই জিনিসটাতে কি কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার এগুলো ট্র্যাক রাখবো কেমনে, মানে হারাই যাব না এটা কিভাবে? বুঝি নাই। ট্র্যাক রাখবো কেমনে এটা করার সময় স্যার? কি করব কিভাবে? ট্র্যাক রাখবো কেমনে ধরুন জ্ঞান চার্টটা আটকে গেল? এইটা আসলে মানে এইটা যদি মানে আমি যদি জাস্ট একটু স্মল ইলাস্ট্রেশন আসলে যদি দেওয়ার চেষ্টা করি তাহলে আসলে মানে মেবি বেটার হয়। সো জাস্ট সো সো লেটস সে আপনি আপনি আসলে এখানে যে জিনিসটা করতে পারেন যে ধরেন আপনার তো একটা মেইন জ্ঞান চার্ট থাকবেই, যেটা নাকি অ্যাকচুয়ালি এইটা। সো এটা তো আপনি অ্যাকচুয়ালি আঁকতেই থাকবেন ওয়ান আফটার অ্যানাদার। সো যখন এই P1 কে এক্সিকিউট করলেন, ধরেন P1 কে 4 সেকেন্ড এক্সিকিউট করলেন, হ্যাঁ। সো এখানে তো P1 লিখলেন, 0 থেকে 4 লিখলেন। সো আপনি জানেন যে এখন আপনার মিন ভ্যালু হইতেছে আপনাকে প্রত্যেকটা টাইম কোয়ান্টামকে আপনাকে আসলে ট্র্যাক করতে হবে, সরি প্রত্যেকটা টাইম স্ট্যাম্পকে আসলে ট্র্যাক করতে হবে। টাইম স্ট্যাম্প বলতে বোঝাচ্ছি যে প্রত্যেকটা টাইম ইউনিট, সিঙ্গেল ইউনিট। সো দেখেন এই প্রথমে যখন 0 ছিল, 0তে আসলে সবার আগে কে আসছিল? P1 আসছিল উইথ টাইম কোয়ান্টাম হচ্ছে 8। তারপরে হচ্ছে আরেকটা প্রসেস আসে, সেটা হচ্ছে মিনওয়াইল 1 সেকেন্ডে রেডি কিউতে কে আসে? 1 সেকেন্ডে রেডি কিউতে আসে হচ্ছে P2। P2 আসে এটা এইখানে। দেন হচ্ছে 2 নাম্বার সেকেন্ডে আসে আপনার হচ্ছে P3। এভাবে করে দেন হচ্ছে P4 আসে। প্রত্যেকটারই একটা করে টাইম স্ট্যাম্প থাকতেছে। দেন হচ্ছে P4 আসতেছে। সো এভাবে করে আসলে প্রথমে আপনাকে জিনিসটা লিখে নিতে হবে যে কখন কোন সরি কোথায় চলে গেলাম আমি। সো কখন কোন প্রসেস বেসিক্যালি সিপিইউ অ্যাটেনশনের জন্য আসতেছে। সো ওইটা যখন আপনি লিখে ফেলতেছেন, একটু ক্লিয়ার করে লিখি। সো P3 আসছে, তার বার্স টাইম হচ্ছে 9। দেন হচ্ছে আপনার P4 আসছে, তার বার্স টাইম হচ্ছে 5। সো বেসিক্যালি আপনি বেসিক্যালি সবগুলা প্রসেসের রেডি কিউতে অ্যারাইভাল টাইমটা বেসিক্যালি আপনার রেডি কিউটা মেনটেন করতে হবে, ঠিক আছে? সো রেডি কিউটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলেই আপনার জন্য মোটামুটি জিনিসটা করা ইজিয়ার হয়ে যাবে। সো এখন যদি আপনি দেখেন, এখন আপনি জানেন যে সবার আগে যে প্রসেস আসছে P1, তাকে আপনি সিপিইউ অ্যাটেনশন দিতে পাঠাবেন। সো যেহেতু আপনি সিপিইউ অ্যাটেনশন দিতে পাঠাবেন, সো আপনি কিন্তু কি করবেন? আপনি যখন একটা প্রসেসকে সিপিইউ অ্যাটেনশন দিতে পাঠাবেন তখন আপনার আসলে কি করা উচিত আমাকে একটু বলেন তো। P1 প্রসেসকে যদি সিপিইউ অ্যাটেনশন দিতে পাঠান তাহলে সে কোথায় চলে আসবে আমাকে একটু বলেন তো। এই জ্ঞান চার্টে চলে আসবে না? হ্যাঁ। সো জ্ঞান চার্টের মধ্যে যখন তাকে লিস্টেড ডাউন করবেন, এই টাইমলাইনে যখন তাকে লিস্টেড ডাউন করবেন, এই 4 সেকেন্ডের মধ্যে কয়টা প্রসেস ঢুকছে বলেন তো? বাকি 3টা প্রসেস ঢুকে গেছে না? আচ্ছা মানে অন্যগুলা, হ্যাঁ হ্যাঁ, অন্যগুলা ঢুকছে।
হ্যাঁ, সো ওই জিনিসগুলোকে আমরা প্রথমে ট্র্যাক ডাউন করলাম আমাদের রেডি কিউতে, এবং মিনওয়াইল কিন্তু এটাকে আসলে আমরা কেটে দিব। যখন সে রেডি কিউ থেকে বের হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা কি P1 প্রসেস যখন সিপিইউ শিডিউলিং এর জন্য চলে যাবে তখন কি আর এটা রেডি কিউতে থাকবে? না তো এটাকে আমরা কেটে দিলাম। সো এরপরে যখন এই 4 সেকেন্ড চলবে তাহলে রিমেইনিং বাস টাইম কত P1 এর? 4 সেকেন্ড 4 না? হ্যাঁ সো ওকে আমি কি করতে পারি, আবার রেডি কিউতে আনতে পারি, P1 ব্র্যাকেটে 4 লিখে আনতে পারি। হ্যাঁ সো আনার পরে দেন আমি কি করব, পরে P2 P3 মানে এভাবে এভাবে কেটে P2 কে আবার কেটে দিলাম এখান থেকে, দেন P2 কে এখানে সুযোগ দিলাম। সো 4 আর 4 4 আর 4 যোগ করে 8 হলো, P2 তো অলরেডি শেষ, সো P2 নিয়ে ঝামেলা নাই। সো এই পর্যন্ত কি আমরা বানাইতে পারছি? বুঝছি স্যার। দেন আবার P3 আসবে, P3 কে আমরা হয়তো 4 সেকেন্ড দিব, তাহলে এটা হয়ে যাবে 12। P3 কে এখান থেকে কেটে কোথায় পুশ করব, রেডি কিউতে না? হ্যাঁ রেডি কিউতে পুশ করলাম P3, P3 এর এখন রিমেইনিং টাইম কত? 5 5। সো P3 রিমেইনিং টাইম আসলো 5। তো এরপরে আবার নেক্সটে কে আসবে, P3 এর পরে P4 আসবে না? হ্যাঁ P4 আবার আসলো। সো এভাবে করে জিনিসটা সিকোয়েন্সিয়ালি চলতেছে। সো বুঝা গেছে যে কিভাবে ট্র্যাক করব ওয়ান আফটার অ্যানাদার? থ্যাংক ইউ। বুঝতে পারছি? জি স্যার হ্যালো, বুঝছি স্যার। ওকে, ঠিক আছে। সো এই শিডিউলিং অ্যালগরিদমটা কারো কোনো কোশ্চেন আছে, বা কিভাবে সিমুলেট হচ্ছে বুঝতে পারি নাই? এটা কিন্তু লাগবে নেক্সটের টপিক যেটাতে পড়বো এটাতে কিন্তু এটা লাগবে স্যার। সো না বুঝলে বললেন। ওকে, সো এইবার আমি একটু এই স্লাইডটাতে ব্যাক করতে চাই। এই স্লাইডটাতে ব্যাক করতে চাওয়ার তার মেইন কারণ হচ্ছে এই রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমের একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে যদি আমি এই লাইনটাকে এখানে পেস্ট করি তাহলে হয়তো আপনাদের কাছে একটু মেক সেন্স করা উচিত। কি বলতেছে একটু খেয়াল করেন তো, যে কিউ, কিউ মানে কি? এই কিউ মানে হচ্ছে টাইম কোয়ান্টামকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? সো কিউ যদি লার্জ হয়, কিউ মানে হচ্ছে টাইম কোয়ান্টাম বেসিক্যালি। সো কি বলতেছে দেখেন, কিউ টাইম কোয়ান্টাম যদি লার্জ হয় তাহলে আমার রাউন্ড রবিন অ্যালগরিদমটা ফিফোর মতো বিহেভ করে। সো আমরা কি আসলে বুঝতে পারতেছি যে এটা আসলে এই কথাটা আসলে কেন বলতেছে, যে রাউন্ড রবিন অ্যালগরিদম ফিফোর মতো বিহেভ করতেছে, রাউন্ড রাউন্ড রবিন ফিফোর মতো হয়ে যাচ্ছে ওয়েন গিভেন যে গিভেন কিউ কিউ ইজ হাই, হ্যাঁ কিউ ইজ ভেরি হাই। সো এই কথাটার আসলে মানে কি, কেউ কি ধরতে পারেন যে এটার মানেটা কি বোঝাচ্ছে? যদি না পারেন আমি একটা হিন্ট দিই, ঠিক আছে? ধরেন আমাদের এই স্যাম্পল এক্সাম্পলেই যদি আমি আপনাদেরকে টাইম কোয়ান্টামটা 4-এর জায়গায়, আমি যদি টাইম কোয়ান্টামটা 4-এর জায়গায় 8 করে দিই, ঠিক আছে, জাস্ট ডাবল করে দিলাম, আমাকে আসলে বলেন তো এখানে আসলে রাউন্ড রবিন অ্যালগরিদমের কি কোনো কিছু হবে? আচ্ছা 8 না করি, আমি একটু বড়ই সংখ্যা দিই, লেটস আমি 9 করে দিলাম, ঠিক আছে, 9 করে দিলাম, ঠিক আছে, 9 করে দিলাম। আমাকে একটু দেখে বলেন তো এটা কি এখন এখানে এই শিডিউলিং অ্যালগরিদমের নেচারে কি ধরনের চেঞ্জ আসবে? আমি টাইম কোয়ান্টামটা প্রিভিয়াসলি 4 ছিল, এখন 9 করছে, আমাকে জাস্ট বলেন যে এই সিচুয়েশনে এই অ্যালগরিদমের নেচারে কি ধরনের চেঞ্জ আসবে? হ্যালো, স্যার এটাতে তো মনে হচ্ছে না কোনো চেঞ্জ আসবে। একটু জোরে বলেন স্যার, আমি একটু শুনতে পাচ্ছি না। হ্যাঁ মানে বলেন। স্যার একটু কনফিউজড আর কি, মনে হচ্ছে না কোনো চেঞ্জ আসবে। সো বেসিক্যালি আমি যদি আসলে 9 দেই টাইম কোয়ান্টাম, তাহলে দেখেন আমি যদি অ্যালগরিদম সিমুলেট করা শুরু করি, দেখেন 0 নাম্বার সেকেন্ডে P1 আসছে, P1 আসার পরে তার টাইম কোয়ান্টাম 9, কিন্তু P1 এর ডিমান্ড কত বার্স টাইম? 8। তাহলে ও 0 থেকে 8 পর্যন্ত চললো। দেন রেডি কিউতে কে আছে? P2 আছে, P2 ডিজায়ার টাইম হচ্ছে 4, তাহলে 8 আর 4 12। তারপরে হচ্ছে P3 আসছিল, P3ও যদি তার ডিজায়ার টাইম চালাইতে পারে যেটা 9, এবং তার কারণ কি 9 সেকেন্ড কেন চলবে, কারণ তার টাইম কোয়ান্টাম ম্যাক্সিমাম 9 পর্যন্ত চলে, 12 আর 9 কত হবে? 21, তাই না? ইয়েস। দেন হচ্ছে P4 যদি আসে, P4 কতক্ষণ চলবে? 21 আর 5 26। আমাকে আসলে দেখে বলেন তো টাইম কোয়ান্টামটা যখন অনেক বেশি হাই, এইটা কি আসলে একটা প্লেন এফসি এফএস এর মতো বিহেভ করতেছে না? হ্যাঁ জি স্যার।
So this is a drawback for the round robin algorithm when the time quantum is very high. ঠিক আছে, সো আপনাকে আসলে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যখন আপনি আসলে রাউন্ড রবিন অ্যালগোরিদমের টাইম কোয়ান্টামটা ডিসাইড করবেন। সো ইট নিডস টু বি ভেরি অপটিমাল একটা অ্যামাউন্ট, যাতে করে আসলে আপনার রাউন্ড রবিন অ্যালগোরিদমটা আসলে যেন একটা প্লেন এফসিপিএস এর মতো না হয়ে যায়। ঠিক আছে, সো অনেক বড় একটা মানে টাইম কোয়ান্টাম আসলে আপনার রাউন্ড রবিন অ্যালগোরিদমের যে মেইন মোটিভেশনটা সেটাকে নষ্ট করে দেয়। সো সেক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে যে টাইম কোয়ান্টামটা যেন খুব বেশি হাই না হয়। সো অ্যাটলিস্ট 80% অফ দ্য প্রসেসের টাইম বার্স্ট টাইমের আশপাশের একটা নাম্বার হচ্ছে রাউন্ড রবিন অ্যালগোরিদম হচ্ছে আসলে তার টাইম কোয়ান্টাম হিসেবে রাখে। মানে ধরেন আপনার সিস্টেমে যদি লেটসে 100টা প্রসেস থাকে P100, সো টাইম কোয়ান্টামটা অন অ্যান অ্যাভারেজ, টাইম কোয়ান্টামকে আমি সংক্ষেপে টিকিউ লিখলাম, অন অ্যান অ্যাভারেজ হচ্ছে এই প্রসেসগুলোর মধ্যে 80% অফ দ্য প্রসেসের মানে বার্স্ট টাইমের আশপাশে একটা নাম্বারকে টাইম কোয়ান্টাম হিসেবে আসলে চুজ করা হয়, যাতে করে আসলে রাউন্ড রবিন অ্যালগোরিদম খুব অপটিমাল বিহেভ করতে পারে। আচ্ছা, এই গেল একটা চ্যালেঞ্জ যদি টাইম কোয়ান্টাম অনেক হাই হয়। এইবার আমি আরেকটু চেঞ্জ করি, সেটা হচ্ছে যে ধরেন এখানে তো টাইম কোয়ান্টাম 4 দেওয়া ছিল, বাট হোয়াট ইফ আমি এখানে আসলে টাইম কোয়ান্টামটাকে 1 করে দিই, তাহলে হোয়াট উইল বি দ্য প্রবলেম হিয়ার? কেউ কি বলতে পারবেন? মানে আমি যেটা করছি টাইম কোয়ান্টাম আগে ছিল অনেক হাই, এবার একদম লো করে 1 করে দিছি, দেন হোয়াট উইল বি দ্য প্রবলেম? সো কিউ ইজ ভেরি স্মল, এই সিচুয়েশনে কি হইতে পারে? এনি আইডিয়া? শুধু চেঞ্জই করতে থাকে। এক্সিলেন্ট। সো বেসিক্যালি যেটা হবে যে টাইম কোয়ান্টাম যদি অনেক বেশি ছোট হয়, তাহলে আমার প্রসেসগুলো অনেক বেশি কনটেক্সট সুইচ করতে থাকবে। ঠিক আছে, প্রসেসগুলো অনেক বেশি কনটেক্সট সুইচ করতে থাকবে। কিভাবে করবে? সো আমরা একটু জাস্ট হালকা একটু ইলাস্ট্রেশন দেখি। ধরেন P1 প্রসেস আসছে, P1 প্রসেসের টাইম কোয়ান্টাম কত? আমি দিছি 1 দিছি। সো P1 প্রসেস 0 থেকে 1 এতটুকু চললো। দেন কিউতে আমার কে ছিল? P1 চলে যাওয়ার পরে P2 ছিল, দেন P2 আসলো। P2 আবার কি করলো? এক টাইম কোয়ান্টাম পর্যন্ত চললো, আবার সিপিইউ থেকে বের হয়ে গেল, দেন P3 আসলো, দেন ও 1 সেকেন্ড চললো, দেন আবার P4 আসলো, ও 1 সেকেন্ড চললো, দেন আবার কি হলো? সার্কুলেট করে করে যারা নাকি রেডি কিউতে ছিল লেটস আবার হয়তো P1। ঠিক আছে, সো বোঝা যাচ্ছে যে কত বেশি কনটেক্সট সুইচ হচ্ছে। একটা প্রসেস 1 সেকেন্ডের বেশি টাইমই পাচ্ছে না। সো এটা কিন্তু আসলে অনেক বেশি ওভারহেড। দেখেন ওভারহেড ইজ টু হাই, যে আমার কিন্তু মাথায় রাখতে হবে যে একটা প্রসেসকে সিপিইউ অ্যাটেনশন থেকে বের করে দিতে এবং সিপিইউর অ্যাটেনশনের কাছে নিয়ে আসতে যেই ঘটনাটা, আমরা কিন্তু এটা ক্লাসেও বলছি যে সিপিইউ অ্যাটেনশন থেকে একটা প্রসেসকে বের করে আনা বা সোয়াপ আউট করা এবং আরেকটা প্রসেসকে সিপিইউ অ্যাটেনশনের জন্য পাঠানো বা সোয়াপ ইন করা, এই পুরো জিনিসটা একটা কনটেক্সট সুইচ, এবং এই কনটেক্সট সুইচ কিন্তু বারবার করা কিন্তু খুব কস্টলি একটা কাজ। ঠিক আছে, সো আপনি যদি টাইম কোয়ান্টাম অনেক ছোট দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আসলে আপনার মানে কনটেক্সট সুইচ অনেক বেশি হাই হবে, যেটা হচ্ছে আসলে মানে কি বলবো যে অনেক বেশি ইনএফিশিয়েন্ট একটা অ্যালগোরিদম, শিডিউলিং অ্যালগোরিদম হিসেবে আমাদেরকে আসলে প্রোভাইড করবে, যেটা আসলে আমরা কখনো চাই না। সো আমরা আসলে ওইটাই বললাম যে আমরা আসলে চাই যে টাইম কোয়ান্টামটার জন্য যেন কোয়ান্টামটার জন্য অনেক বেশি হাই না হয়, আবার অনেক বেশি লো যেন না হয়। ইট শুড বি ইন সাম রেঞ্জ অফ অপটিমাল অ্যামাউন্ট। ঠিক আছে, সো এটাই বেসিক্যালি টাইম কোয়ান্টাম নিয়ে আসলে মেইন চ্যালেঞ্জ আমরা যদি একটু বুঝি। সো আপ আনটিল দিস পয়েন্ট আমরা আসলে মোটামুটি বুঝে গেছি। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সো এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি ইট এক্সপ্লেইনস দ্য সিচুয়েশন ভেরি ওয়েল। সো দেখেন আসলে এখানে কি বলতে চাচ্ছে যে টাইম কোয়ান্টাম অ্যান্ড কনটেক্সট সুইচ। সো দেখেন একটা প্রসেস আছে যার বার্স্ট টাইম হচ্ছে 10 এবং আমাকে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদমের টাইম কোয়ান্টাম দেওয়া আছে 12। সো দেখেন এখানে কোনো কনটেক্সট সুইচ হয় নাই, কনটেক্সট সুইচ হয় নাই, একটা গোতেই হচ্ছে পুরো প্রসেসটা এক্সিকিউশন করে ফেলছে। এরপরে দেখেন টাইম কোয়ান্টামটাকে হাফ করে দেওয়া হয়েছে, আগে ছিল 12, এখন দেওয়া হয়েছে 6। সো যেহেতু প্রসেস আমার সিস্টেমে একটা আছে, সো জিনিসটা যেটা হয়েছে প্রথমে প্রসেসটা 6 সেকেন্ড পর্যন্ত চলছে একটা টাইম কোয়ান্টাম, দেন আবার নেক্সট ইটারেশনে আরেকটা টাইম কোয়ান্টাম, তার রিমেনিং যে বার্স্ট টাইম ছিল টোটাল 10-এর মধ্যে 6 চলছে, তার মানে 4 বাকি ছিল, সেই রিমেনিং 4 সেকেন্ড নেক্সট সিপিইউ টাইম কোয়ান্টামে সে হচ্ছে এক্সিকিউট করছে। সো কনটেক্সট সুইচ হচ্ছে একবার। আর লাস্টের যদি এইটা দেখেন একই প্রসেস যার বার্স্ট টাইম হচ্ছে 10, কিন্তু আমরা এবার টাইম কোয়ান্টাম দিছি 1 করে, মানে প্রত্যেকবার
সিপিইউ অ্যাটেনশন পাবে 1 সেকেন্ড করে। সো দেখেন একবার সিপিইউ থেকে সিপিইউ অ্যাটেনশনের জন্য ঢুকছে, আবার বের হইছে, আবার ঢুকছে, আবার বের হইছে, আবার ঢুকছে। দেখেন একটা প্রসেস যদি 10 তার প্রসেস টাইম হয় বা বার্স্ট টাইম যদি 10 হয় এবং টাইম কোয়ান্টাম যদি 1 করে হয়, তাহলে তার কনটেক্সট সুইচ কয়বার হবে? আমি কোশ্চেনটা আরেকবার করি। এইখানে একটা প্রসেস আছে, এই প্রসেসটার বার্স্ট টাইম আমি বললাম 10, ঠিক আছে, এবং টাইম কোয়ান্টাম হচ্ছে 1। সো প্রসেসটা একবার সিপিইউ অ্যাটেনশনের জন্য গেল, 1 সেকেন্ড পর আবার বের হয়ে গেল, আবার ঢুকলো, আবার বের হলো 1 সেকেন্ড পরে, আবার ঢুকলো, আবার বের হয়ে গেল, আবার ঢুকলো, আবার বের হয়ে গেল, আবার ঢুকলো, আবার বের হয়ে গেল। সো এভাবে করে সে 10 বার ঢুকবে স্যার। মানে মানে টোটাল তাকে কতবার আসলে ইন ইন করতে হবে, সিস্টেমে ইন করতে হবে কয়বার? 10 বার স্যার। মানে 10 বার করতে হবে, বাট কনটেক্সট সুইচ কয়বার হবে? n প্রসেসের 9 জন্য বার। n প্রসেসের জন্য n-1 সংখ্যক বার কনটেক্সট সুইচ হবে, তাই তো? জি স্যার। সো এই জিনিসটা আসলে আমাদেরকে আসলে ইলাস্ট্রেশনটা দিচ্ছে যে টাইম কোয়ান্টাম খুব বেশি লো হলেও সমস্যা, আবার টাইম কোয়ান্টাম খুব হাই হলেও বেশি সমস্যা, কারণ এখানে কোনো কনটেক্সট সুইচই নাই। এবং কনটেক্সট সুইচ না হলে মেইন চ্যালেঞ্জ কি, আমার রেস্ট অফ দ্য প্রসেস যদি এই সিস্টেমে যদি আরও 10টা প্রসেস থাকতো, তাহলে তারা হচ্ছে স্টারভেশনে পড়ে যেত, যেটা আসলে আমি চাই না। এবং এই স্টারভেশন প্রবলেমটা সলভ করার জন্য আসলে রাউন্ড রবিনের টাইম কোয়ান্টামের কনসেপ্টটাকে অ্যাডপ্ট করা। সো আমার জন্য হয়তো অপটিমাল একটা ভ্যালু হচ্ছে 6, যেটাতে দেখেন প্রসেস P1 একবার 6 সেকেন্ড এক্সিকিউট করছে, দেন আউট হয়ে গেছে, দেন আরেকবার ইন হয়ে রিমেনিং 4 সেকেন্ড করছে। সো দিস ইজ দ্য ওভারঅল বলতে পারেন যে অবজারভেশন অফ রাউন্ড রবিনের বা টাইম কোয়ান্টামের কনটেক্সট সুইচ। সো এখানে আসলে বেসিক্যালি খুব তেমন এই স্লাইডটা আসলে জাস্ট যেটা বলতে চাচ্ছে যে টাইম কোয়ান্টামের সাথে সাথে আসলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা আসলে কিভাবে চেঞ্জ হয়। টার্ন অ্যারাউন্ড টাইমটা কি জিনিস? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে, আমরা যদি একটু প্রথম দিকের স্লাইড যাই, এখন আমাদের কাছে শিডিউলিং অ্যালগোরিদমগুলো যেহেতু অনেকটাই ক্লিয়ার, সো আমরা আসলে একটু এই স্লাইডটা আমরা এই দুইটা স্লাইড আমরা একটু লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা কিছু শিডিউলিং অ্যালগোরিদম দেখার পরে পড়বো। সো আমরা আজকে একটু দেখি কি হয়। যে সিপিইউ শিডিউলার জন্য আসলে বিভিন্ন ডেটা স্ট্রাকচার ইউজ করা যেতে পারে। অলরেডি আমরা কিউ এর ব্যবহার দেখে ফেলছি, প্রায়োরিটি কিউ বা স্টাফ, এগুলো আমরা দেখে ফেলছি যে ফিফো কিউ বা কিভাবে কি কাজ করে। সিপিইউ শিডিউলিং ডিসিশনস মে টেক প্লেস হোয়েন এ প্রসেস সুইচেস ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট, মানে সে আইও অ্যাটেনশনের জন্য যায়, সুইচেস ফ্রম রানিং টু রিসেট। সো এটা একটা সিপিইউ শিডিউলিং এর মধ্যে অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে। আমাদের যদি প্রসেস স্টেট ডায়াগ্রামটা মনে থাকে, সো ওইটার সব কিছুই কিন্তু একটা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমের ভিতর চলে আসে, তাকে সব কিছুই কনসিডার করতে হয়। আর শিডিউলিং অ্যালগোরিদমের মধ্যে নন প্রিএমটিভ আর প্রিএমটিভের ব্যাপারটা কি? প্রিএমটিভ হচ্ছে একটা প্রসেস রানিং থাকলে তাকে হচ্ছে ওএস থামাই দিতে পারে বেসড অন দ্য ক্রাইটেরিয়া যে সে কেন থামাচ্ছে। যেমন আমরা দেখছি যে রাউন্ড রবিনের ক্ষেত্রে টাইম কোয়ান্টাম শেষ হয়ে গেছে, এই কন্ডিশনে সিপিইউ হচ্ছে একটা রানিং প্রসেসকে মানে প্রিএমশন করে বা থামাই দেয়, দেন অন্য আরেকটা প্রসেসকে অপরচুনিটি দেয়। এসডিএফ এর ক্ষেত্রে একটা প্রিএমশন আমরা দেখছি যে শর্টেস্ট জব যদি আমার রেডি কিউতে থাকে, তাহলে আমরা যেই প্রসেসটা কারেন্টলি রানিং সেটাকে থামাই দিই, ওই শর্টেস্ট প্রসেসটাকে অপরচুনিটি দিই। আর নন প্রিএমশন কি? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিতর আমরা যেটা দেখছি যে আমরা কোনো ঝামেলা করি না, যে যেটা চলতে চাচ্ছে তাকে সেই সুযোগটা দেই চলার জন্য। সো এনিওয়ে, দেন হচ্ছে আমাদের শিডিউলিং ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের মেইন গোলটা কি থাকে, যে আমরা সিপিইউকে সবচেয়ে বেশি বিজি রাখতে চাই। থ্রুপুট হচ্ছে কি? নাম্বার অফ প্রসেসেস দ্যাট কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার টাইম ইউনিট। সো আমরা নাম্বার অফ প্রসেসের এক্সিকিউশন বাড়াইতে চাই। সো মানে মেইন কথা হচ্ছে যে আপনি কিন্তু সবসময় চাবেন যদি আপনি 5 সেকেন্ডের 5টা কাজ করতে পারেন, তাহলে আপনি আসলে চাবেন যে আপনার জন্য 5 সেকেন্ডে 6টা কাজ করার ক্যাপাসিটি গেইন করতে পারেন, সেই জিনিসটা আপনি বাড়ানোর চেষ্টা করবেন। সো এই জিনিসটা আসলে থ্রুপুট হিসেবে বলা হচ্ছে। টার্ন অ্যারাউন্ড টাইমটা কি জিনিস? অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট এ পার্টিকুলার প্রসেস। সো বেসিক্যালি একটা প্রসেসকে কিন্তু আসলে এক্সিকিউট করার সাথে অনেক কিছু জড়িত, অনেক কিছু জড়িত। অ্যাজ ইন বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, আমি যদি এই সাইডটা একটু একটু স্ক্রিনশট নিয়ে আসি। সো টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে যদি একটু খেয়াল করেন, দেখবেন যে একটা প্রসেসকে আসলে এক্সিকিউশনের সাথে অনেকগুলো ব্যাপার জড়িত। যেমন ও হচ্ছে আইও অ্যাটেনশনের জন্য যাবে, ও হচ্ছে রেডি কিউতে হয়তো থাকবে একটা প্রসেস, মানে এগুলো সবই একটা প্রসেসের স্টেট, ঠিক আছে, প্রসেসের স্টেটগুলো
স্টেট অফ প্রসেস, ঠিক আছে, বিভিন্ন স্টেটে সে থাকে। আমরা প্রসেস স্টেট ডায়াগ্রাম অলরেডি চ্যাপ্টার 1-এ দেখছি। সো ওর অনেক কিছু ডিমান্ড থাকে যেটা আসলে মানে ওর টোটাল লাইফ সাইকেলেরই একটা পার্ট। সো টার্ন অ্যারাউন্ড টাইমটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে একটা প্রসেসের লাইফ টোটাল অ্যামাউন্ট অফ টাইম অর দ্য লাইফ সাইকেল, ঠিক আছে, যে এই প্রসেসটা আসলে কতক্ষণ ধরে আসলে সিস্টেমের ভিতরে চলছে বা কতক্ষণ লাগছে তার টোটাল এক্সিকিউশন কমপ্লিট করতে। এক্সিকিউশন কমপ্লিটের পার্টের মধ্যে কি কি আছে? সাম অফ পিরিয়ড স্পেন্ট ওয়েটিং টু গেট ইনটু মেমোরি, তার মানে সে মেন মেমোরিতে পৌঁছাতে তার কতটুকু টাইম লাগছে, এটা তার টাইমের কনসিডারেশনে থাকে। ওয়েটিং ইন দ্য রেডি কিউ, সে কতক্ষণ রেডি কিউতে ওয়েট করছে এটাও একটা কনসিডারেশনে থাকবে। সে কতক্ষণ সিপিইউ টাইম পাইছে বা সিপিইউতে সে কতক্ষণ এক্সিকিউট করছে বা বার্স্ট টাইম কি ছিল সেটাও আমার কনসিডারেশনে থাকবে। অ্যান্ড লাস্টলি সে আইও অপারেশনের জন্য কতক্ষণ টাইম ওয়েস্ট করছে বা কতক্ষণ টাইম ইউজ করছে সেটাও আসলে আমার এই টার্ন অ্যান্ড টাইমের ক্যালকুলেশনের কনসিডারেশনে থাকবে। সো মোটামুটি এই সব কিছুই আসলে একটা আপনারা বলতে পারেন প্রসেসের লাইফ সাইকেলে কতটুকু টাইম ইনভেস্ট করা, কতটুকু টাইম যাচ্ছে সেটাই আসলে ইন্ডিকেট করে। ওয়েটিং টাইমটা কি? অ্যামাউন্ট অফ টাইম এ প্রসেস হ্যাজ বিন ওয়েটিং ইন দ্য রেডি কিউ। সো একটা প্রসেস আসলে আমরা অলরেডি বাই দিস পয়েন্ট অফ ডিসকাশন আমরা জানি যে অনেকগুলা আসলে সিপিইউ তো এট এ টাইম সব প্রসেসকে অ্যাটেনশন দিচ্ছে না। সো একটা প্রসেস হয়তো এট এ টাইম হয়তো মানে মাল্টিপল প্রসেস আসলে সিপিইউ তার অ্যাটেনশন পাওয়ার জন্য আসলে ওয়েট করতে থাকে। সো এই ওয়েটটা, এই যে রেডি কিউতে যে ওয়েট করার যে ব্যাপারটা সেটাকে আসলে আমরা ওয়েটিং টাইম বলি। রেসপন্স টাইমটা কি? অ্যামাউন্ট অফ টাইম ইট টেক্স ফ্রম হোয়ার এ রিকোয়েস্ট ওয়াজ সাবমিটেড আনটিল দ্য ফার্স্ট রেসপন্স ইজ প্রডিউস, নট আউটপুট। সো ধরেন আমার এখানে 4টা প্রসেস ওয়েটিং কিউতে আছে, ঠিক আছে। সো এই 4টা প্রসেসকে আসলে কি করা হয়েছে? রেডি কিউতে সাবমিট করা হয়েছে। দেখেন, ওয়াজ সাবমিটেড আনটিল দ্য ফার্স্ট রেসপন্স ইজ প্রডিউস। সো এই রেডি কিউতে আসার পরে তার নেক্সট গোল কি? তার নেক্সট গোল হচ্ছে সিপিইউতে যাওয়া। সো এই যে প্রসেসগুলো আপনার রেডি কিউ থেকে সিপিইউ অ্যাটেনশনে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে টাইমটা সেটাকে আমরা রেসপন্স টাইম বলি। সো ধরেন একটা প্রসেস পি2 ধরেন লেটসে 2 মিলি সেকেন্ড বা 2 ইউনিট অফ টাইম স্ট্যাম্পের সময় আমার হচ্ছে রেডি কিউতে আসছে, ঠিক আছে, বাট সে সিপিইউ অ্যাটেনশন পাইছে 6 ইউনিট অফ টাইমে, অনেকক্ষণ পরে যে সে অ্যাটেনশন পাইছে। সো ওটা হয়তো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে সিপিইউ থেকে মানে প্রসেসটা আসলে রেসপন্স পাওয়া শুরু করছে যে সে আসলে এক্সিকিউশনের জন্য, ঠিক আছে। সো আমরা আসলে একটু ক্যালকুলেশন দেখবো, ক্যালকুলেশন দেখলে আসলে আর একটু ক্লিয়ার হবে যে আসলে এই ক্যালকুলেশনগুলো কীভাবে করা হয়। ম্যাথমেটিক্যাল ইলাস্ট্রেশন উড বি মাচ মোর কনভিনিয়েন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। বাট তার আগে আমরা এবার একটু ডিফারেন্ট একটা অ্যালগোরিদম মানে একটা এই যে কিউ এর কনসেপ্টটাকে আসলে আমরা আরেকটু ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে চাই। সো আমি স্লাইডটাকে একটু অলরাইট। সো মাল্টি লেভেল কিউটা কি? মাল্টি লেভেল কিউটার মেইন মোটিভেশন হচ্ছে যে আমার সিস্টেমের আমরা প্রসেস এক্সিকিউশনের টাইমে আমরা মাল্টি লেভেল অফ কিউ এর হেল্প নিব, যেটা আসলে আমাদের যে ওয়ান অফ দ্য কোর চ্যালেঞ্জ ছিল যে স্টারভেশনের প্রবলেম, যে কিছু প্রসেস হচ্ছে অনেকক্ষণ ধরে আটকায় থাকে, সিপিইউ অ্যাটেনশন পাওয়া থেকে বঞ্চিত হইতে থাকে। সো উই ডোন্ট ওয়ান্ট দিস থিং টু হ্যাপেন, এবং আমরা আসলে একটু ডিফারেন্টভাবে জিনিসটা করার চেষ্টা করি। সো আমরা আসলে বুঝি আসলে মোটিভেশনটা কি। So another class of scheduling algorithm needs in which processes are classified into different groups, foreground process and background process. So foreground process আসলে বেসিক্যালি যেগুলো বোঝায় যে ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, যেমন ধরেন আমি ওয়ান নোটে কিছু একটা লিখতেছি, আমি আসলে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি, সো দিস ইজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। ব্যাকগ্রাউন্ড প্রসেসটা কি জিনিস? ব্যাকগ্রাউন্ড প্রসেস হচ্ছে ধরেন আমি এখন আমার টাস্ক ম্যানেজারে গেলে আমি দেখব প্রচুর প্রসেস হয়তো আমার এই সিস্টেমে রানিং আছে টু কিপ মাই সিস্টেম অ্যালাইভ অর ফর ভেরিয়াস রিজন। যেমন লেটসে ধরেন এই যে এই অ্যাপ্লিকেশনটা এটা তো আমার সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে চলতেছে, এটাতে আমি আপাতত কিছু করতেছি না। সো বেসিক্যালি টু টাইপস অফ প্রসেস একটা সিস্টেমে থাকতেছে, যারা হচ্ছে ফরগ্রাউন্ড, যাদের সাথে আমি কন্টিনিউসলি ইন্টারাকশন করতেছি জাস্ট লাইক দিস ওয়ান নোট বা গুগল মিট, এবং আরেক ধরনের প্রসেস হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস, যারা হয়তো আমি ডিরেক্টলি তাদের সাথে কোনো ইন্টারাকশন করতেছি না, বাট তারা অ্যাকচুয়ালি সিস্টেমে রানিং অবস্থায় আছে। সো দে হ্যাভ ডিফারেন্ট রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট, সো ডিফারেন্ট শিডিউলিং নিডস। সো প্রত্যেকটা প্রসেসের আসলে ডিফারেন্ট রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট থাকে এবং ডিফারেন্ট শিডিউলিং তাদের প্রয়োজন হয়। আমরা একটু ডিটেলে দেখি। ফরগ্রাউন্ড প্রসেস মে হ্যাভ প্রায়োরিটি ওভার ব্যাকগ্রাউন্ড প্রসেসেস। তো এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট যে ফরগ্রাউন্ড প্রসেস মে হ্যাভ প্রায়োরিটি ওভার ব্যাকগ্রাউন্ড প্রসেস। এটা কেন বলতেছে?
ধরেন আমি একটা লাইভ এক্সাম্পলই চিন্তা করি, ধরেন আমার এইখানে যত অ্যাপ্লিকেশন আছে এই সবগুলা এক একটা প্রসেস কিন্তু আসলে সিপিইউ অ্যাটেনশন পাওয়ার জন্য মানে খুব বেশি মানে আমার মানে সিপিইউর অ্যাটেনশন পাওয়াটা খুব বেশি নেসেসারি না। ধরেন লেটস সে এই অ্যাপ্লিকেশনটা মাইক্রোসফট স্টোর, এটা কিন্তু আসলে মানে আমার এই মুহূর্তে কোনো দরকার নাই, বাট এটা সিস্টেমে রানিং আছে, বা এটা সিস্টেমে রানিং আছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে এটার অনেক হায়ার অ্যাটেনশন দরকার। কিন্তু আমি যখন এখানে কিছু একটা লিখতেছি এবং সিপিইউ ইনস্ট্যান্টলি লেখাটাকে আসলে আমার এই চেঞ্জটাকে অ্যাডপ্ট করতেছে, এটা কিন্তু আসলে আমার একটা ফোরগ্রাউন্ড প্রসেস, যে সিপিইউ হইতেছে এটাতে অনেক বেশি ইনভলভ, কারণ ইউজার চাচ্ছে যে এটার সাথে এটার থেকে ইমিডিয়েট আউটপুট পাইতে। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ফোরগ্রাউন্ড প্রসেসের আসলে একটু হায়ার প্রায়োরিটি থাকে ওভার দ্য ব্যাকগ্রাউন্ড প্রসেস। সো এখন যে নেক্সট যে পয়েন্টটা বলতেছে যে এ মাল্টি লেভেল কিউ শিডিউলিং অ্যালগোরিদম পার্টিশন দ্য রেডি কিউ ইনটু সেভারাল সেপারেট কিউজ, উই ক্যান সি ইট ইন দ্য ফিগার নেক্সট স্লাইড। সো আমরা আসলে রেডি কিউ যেটা জিনিসটা ছিল এতক্ষণ একটা সিঙ্গেল কিউ, রেডি কিউটা এতক্ষণ একটা সিঙ্গেল কিউ ছিল, সেটাকে আমরা ডিফারেন্ট চাঙ্কে ভেঙে ফেলছি, যেটা আসলে নেক্সট স্লাইডেও আছে। সো এখন এই ডিফারেন্ট কিউ, একটা কিউকে মাল্টিপল কিউতে ভেঙে ফেলার মেইন কারণ হচ্ছে আমরা আপ আনটিল দিস পয়েন্ট আমরা একটা জিনিস খেয়াল করছি, যে সেই জিনিসটা হচ্ছে যে রেডি কিউটা আসলে একটাই থাকে, এবং রেডি কিউ একটা থাকার পরে নেক্সট যে জিনিসটা আমরা দেখছি যে রেডি কিউতে যে প্রসেসটা সিরিয়ালি আগে থাকে সে সবার আগে অপরচুনিটি পায়, জাস্ট লাইক ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো একটা কনসেপ্ট। বাট আমরা এবার চাই যে আসলে কিউটাকে একটু ডিফারেন্টভাবে ইমপ্লিমেন্ট করতে, যে আচ্ছা ঠিক আছে রেডি কিউটাতে আমরা কোনো চেঞ্জ করতে পারি কিনা, আমরা শিডিউলিং অ্যালগোরিদম অনেক চেঞ্জ করছি, বাট হোয়াট ইফ আমার কাছে এই ধরনের সুযোগ থাকতো যে লেভেল 0-র একটা কিউতে আমি হয়তো রাউন্ড রবিন চালাবো, লেভেল 1-এর একটা কিউতে আমি হয়তো প্রায়োরিটি শিডিউলিং চালাবো, ঠিক আছে। দেন লেভেল 2-এর কিউতে আমি হয়তো একটা লেটস সে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম চালাবো। সো এটা আসলে এইগুলো সবগুলো আসলে রেডি কিউ, ঠিক আছে, বাট রেডি কিউগুলো এবার মাল্টিপল টায়ারে ভাগ করে ফেলছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমি আসলে চাই যে আমার শিডিউলিং অ্যালগোরিদমটা যেন আরও বেশি এফিশিয়েন্ট হয়। কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখব। সো দেখেন এখানে কি বলছে যে ওরা ইচ কিউ হ্যাজ ইটস ওন শিডিউলিং অ্যালগোরিদম। সো ওরা বলছে যে ফরগ্রাউন্ড প্রসেসের জন্য রাউন্ড রবিন চালাবে, ব্যাকগ্রাউন্ডের জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ চালাবে। সো এটা ডিপেন্ড আসলে কে কোনটা ইউজ করতে চায়। সো শিডিউলিং মাস্ট বি ডান বিটুইন দ্য কিউজ। এখানে আমরা এই পয়েন্টগুলো একটু পড়ি। ফিক্সড প্রায়োরিটি প্রিএমপ্টিভ শিডিউলিং, সার্ভ অল ফ্রম ফরগ্রাউন্ড দেন ফ্রম ব্যাকগ্রাউন্ড। সো এটা বেসিক্যালি বলতেছে পসিবিলিটি অফ স্টারভেশন। সো এখানে একটা পয়েন্ট, খুব ভালো একটা পয়েন্ট বলছে যে যদি সবসময় আমরা সিস্টেমের ফরগ্রাউন্ড প্রসেস বা যেগুলো নাকি ফরগ্রাউন্ড প্রসেস কারা, যারা নাকি সিস্টেমে ইন্টারাকশন রিকোয়ার করে, সিস্টেম ইন্টারাকশন, বা আমি যে এই যে ওয়ান নোট চালাচ্ছি এটা ইন্টারাকশন রিকোয়ার করে। সো এই ধরনের প্রসেসকে যদি আমি সবসময় অ্যাটেনশন দিতে থাকি তাহলে দেয়ার মাইট বি এ চান্স যারা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড প্রসেস তারা স্টারভেশনে চলে যাবে, বা স্টারভেশনে চলে যাওয়ার মানে কি তারা আসলে সিপিইউ অ্যাটেনশন সহজে পাবে না। সো এর জন্য যেটা করতেছে টাইম স্লাইসের কনসেপ্টটা আনছিল রাউন্ড রবিনে প্রথম। each queue gets a certain amount of CPU time which it can schedule amongst its processes. Foreground queue can be given 80% of the CPU time for round robin scheduling among its processes, while background process FCFS manner. So basically যেটা বলছে যে আমার এখানে যে আমি তিনটা লেভেল অফ কিউতে ভেঙে ফেলছি। সো আমি হচ্ছে এখন যেটা করতে চাই সবগুলা কিউ এর মধ্যে একটা স্পেসিফিক টাইম অ্যামাউন্ট অ্যাটেনশন দিতে চাই, যে ধরেন এই লেভেল 0 যেটা সেটাকে আমি সবচেয়ে বেশি সিপিইউ অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবো, যেটা অলমোস্ট 60% অফ টাইম। এরপরের নেক্সট লেভেল একটু লোয়ার লেভেলে যে কিউটা আছে সেটাকে হয়তো আমি সিপিইউ অ্যাটেনশন দিব ধরেন লেটস সে 20% টাইম। দেন যে নেক্সট যেই ইয়েটা আছে লেভেল অফ কিউটা আছে সেটাকে আমি ধরেন দিলাম আরও 20%, বাট এই নাম্বারগুলো আসলে চেঞ্জেবল, হ্যাঁ, এগুলো কোনো ফিক্সড নাম্বারস না। সো এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে যে আমরা আসলে একটু দেখবো যে আসলে এই জিনিসটা কীভাবে কাজ করে, যে কিভাবে আমরা আসলে মাল্টিপল কিউতে ব্রেকডাউন করতেছি অ্যান্ড হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আচ্ছা, সো একটু দেখি। সো দেখেন এখানে আসলে মাল্টি লেভেল কিউ এর কনসেপ্ট একটু দেখানো হয়েছে, যে যত উপরের দিকের কিউ, যত উপরের কিউটা যত উপরের দিকে, মাল্টি লেভেল কিউ বলতে অলরেডি আপনারা বুঝতেছেন যে আমরা সিস্টেমে যদি রেডি কিউটা মাল্টিপল ইয়েতে ভাগ করা থাকে, গ্রুপে ভাগ করা থাকে, তাহলে আমরা সেটাকে মাল্টি লেভেল কিউ কনসেপ্ট হিসেবে অ্যাডপ্ট করতেছি। সো সবচেয়ে উপরের যে কিউটা সেটার প্রায়োরিটি সবচেয়ে হাই,
দেন আস্তে আস্তে করে প্রায়োরিটি কমে যাচ্ছে এবং তাদের আসলে এক্সিকিউশন অপরচুনিটিও কম পাবে। বাট ইট এনশিওরস যে এই অপরচুনিটি কম পাওয়ার মানে এই না যে সে কখনোই অপরচুনিটি পাবে না। অপরচুনিটি কম পাওয়ার মানে হচ্ছে যে সে হয়তো একটু পরে যে অপরচুনিটি পাবে। সো দেখেন আমার এটা একটা বেসিক ইলাস্ট্রেশন, এটা আসলে খুব মেজর কোনো ইলাস্ট্রেশন না, যে একটা সিস্টেম প্রসেস। সো সিস্টেম প্রসেসকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যেমন ধরেন অপারেটিং সিস্টেম হচ্ছে ইজ দ্য সিস্টেম প্রসেস। সো সিস্টেম প্রসেস যদি আসলে রানিং না থাকে তাহলে তো আসলে আমার আর কোনো কিছু চালানো সম্ভব না। আমার ওএস যদি অফ হয়ে যায় তাহলে তো আসলে আমি ওয়ান নোট ইউজ করতে পারবো না। সো সিস্টেম প্রসেসের পরে নেক্সট প্রসেসটা কি? সিস্টেম প্রসেসটা হচ্ছে অপারেটিং সিস্টেম। নেক্সট প্রসেসটা কি? ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। সো ইন্টারঅ্যাক্টিভ প্রসেসের মধ্যে কি আছে? ধরেন আমি গুগল মিট চালাচ্ছি, দিস ইজ মাই ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। দেন হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ এডিটিং প্রসেস। সো ইন্টারঅ্যাক্টিভ এডিটিং প্রসেস কি? এই যে ওয়ান নোট আমি লিখতেছি, প্রত্যেকটা মোমেন্টে আমি লিখতেছি, সো এখানে কিন্তু একটা এডিটিং হচ্ছে। সো এই জিনিসটা আপনি চিন্তা করতে পারেন। একটা মিমের কথা মনে পড়লো, এটা হচ্ছে এডিটিং। সো যাই হোক, এনিওয়ে। সো ব্যাচ প্রসেসেস কি? একটা সিস্টেমে যদি একসাথে অনেকগুলো প্রসেস, অনেকগুলো গ্রুপ অফ প্রসেসেস থাকে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসলে একটু একটু টাইম নিয়ে এক্সিকিউট হচ্ছে, সেটাকে আমরা ব্যাচ প্রসেস বলি। আর স্টুডেন্ট প্রসেস এটা একটা নেম দিছে জাস্ট, যে আমার সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি একটা প্রসেস হিসেবে দেখানো হয়েছে। সো এভাবে আপনাকে আসলে মাল্টি লেভেল কিউটা দেখানো হয়। এরপরে কি আছে? আচ্ছা, এখন আমরা আসলে এই মাল্টি লেভেল কিউ এর কনসেপ্টটা নিয়ে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং অ্যালগরিদমে চলে আসলাম। সো মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং allows a process to move between queues. If a process uses too much CPU time, it will be moved to a lower priority queue. Similarly, process that waits too long in a lower priority queue may be moved to a higher priority queue. So এটা আমি একটু আসলে একটু করে দেখাই যে আমাদের আসলে প্ল্যানিংটা কি, হোয়াট উই আর অ্যাকচুয়ালি প্ল্যানিং টু ডু অ্যাট দিস পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার কথা কি শোনা যায়? আমি আপনাদের থেকে অনেকক্ষণ ধরে কোনো রেসপন্স পাচ্ছি না। আমার কথা কি শোনা যায়? হ্যালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন থাকলে আসলে করতে পারেন। আমি অনেকক্ষণ ধরে একা একা কথা বললাম, মানে কারো কোনো কোয়েরি বা কোনো কিছু বুঝি নাই আপ আনটিল দিস পয়েন্ট, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। Probably I was talking for around 10 to 15 or 20 minutes. So আপনাদের কারো কোনো সোফার কোনো অবজারভেশন? এখানে আসলে বেসিক্যালি আমরা আসলে খুব থিওরিটিক্যাল কথাবার্তা ডিসকাস করছি, মানে তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে ইউ গাইস ক্যান শেয়ার বা ইউ গাইস ক্যান অ্যাড সামথিং দ্যাট ইউ ওয়ান্ট। ওকে, ইফ ঠিক আছে, যদি না থাকে তাহলে আমরা কন্টিনিউ করি। সো মেইন কথা হচ্ছে যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং অ্যালাউজ দ্য প্রসেস টু মুভ বিটুইন কিউ। সো আমরা একটু আগেই দেখছি যে আমার সিস্টেমে মোর দেন ওয়ান কিউ, মানে মোর দেন রেডি কিউটা ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করে ফেলছি। সো এখন কি বলতেছে যে একটা প্রসেস P1 সে প্রথমে ধরেন লেটসে লেভেল 0-র কিউতে আসলো, দেন লেভেল 1-এর কিউতে আসলো, দেন লেভেল 2-এর কিউতে আসলো। কিভাবে হবে ঘটনাটা? ধরেন সে লেভেল 0-র কিউতে এসে কিছুক্ষণ এক্সিকিউট করছে। এখন সিপিইউ বুঝতেছে যে এই প্রসেসটা আসলে অনেক বেশি ডিমান্ড করতেছে সিপিইউ অ্যাটেনশন। তো তখন তাকে কি করবে? ওকে হইতেছে সিপিইউ অ্যাটেনশন পাওয়ার পরে ওকে একটা লোয়ার লেভেল প্রায়োরিটি কিউতে পাঠিয়ে দিবে, লেভেল 1-এ পাঠিয়ে দিবে, এখানে থাকবে কিছুক্ষণ। দেন এখান থেকে বের হয়ে আবার হয়তো সিপিইউ অ্যাটেনশন পাবে কিছুক্ষণ, এভাবে করে। দেন এরপরে দেখবে যে না, এ আরও চায়, আরও সিপিইউ ডিমান্ড আরও বেশি, সো তখন তাকে আরেকটু লোয়ার লেভেলে পাঠিয়ে দিবে। সো দেখা যাচ্ছে যে বেসিক্যালি একটা প্রসেস আসলে আবার L0 লিখছি, হ্যাঁ, লেভেল 0, লেভেল 1, লেভেল 2। সো একটা প্রসেস বেসিক্যালি কি হচ্ছে, প্রথমে হাইয়েস্ট প্রায়োরিটি পাচ্ছে, দেন আস্তে আস্তে যখন তার সিপিইউ অ্যাটেনশনের ডিমান্ড শেষ হচ্ছে না, ধরেন ওর ডিমান্ড হচ্ছে 100 বার্স টাইম, 100 ইউনিট অফ বার্স টাইম। সো আমার হইতেছে প্রথম লেভেলে থাকাকালীন সময় সিপিইউ অ্যাটেনশন পাবে, লেটস আমি বলে দিলাম 5। সো 5 মিলি সেকেন্ড টাইম পাওয়ার পর আসলে ওকে আমি লেভেল 1-এ পাঠাই দিব। দেন এই লেভেল 1-এ থাকা অবস্থায় হয়তো ওর সিপিইউ অ্যাটেনশন পাবে লেটস 10, সিপিইউ অ্যাটেনশন পাবে 10 ইউনিট অফ টাইম। সো এই 10 সেকেন্ডের পরে ওকে আমি আরেক লেভেল ডাউনগ্রেড করে দিব। এই জায়গায় হয়তো ও সিপিইউ অ্যাটেনশন অনেক বেশি টাইম পাবে। সো লেটস এটা ধরলাম লেটস 15। সো এভাবে করে আসলে ওকে ডাউনগ্রেড করতেছি, বা এটা একটু পরে আপগ্রেডও করা যায়। কিভাবে করা যায় আমরা দেখব। সো মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলার ডিফাইন্ড বাই দ্য ফলোইং প্যারামিটার্স: নাম্বার অফ কিউজ। সো এই যেটা বললাম যে নাম্বার অফ কিউজ আসলে ফিক্সড না, এটা 3, 4 বা 2 যে কোনো সংখ্যা হতে পারে। ইট শুড বি মোর দেন 1, মাল্টি লেভেল শুড বি মোর দেন 1 কিউ, মানে একটা রেডি কিউ মাল্টিপল ইয়েতে স্ট্রাকচারে ভেঙে ফেলা হয়েছে। শিডিউলিং অ্যালগরিদম ফর ইচ কিউ। সো আমি কিন্তু অনেকক্ষণ আগে বলছিলাম যে একটা
এই প্রত্যেকটা কিউ এর জন্য আসলে আমি ডিফারেন্ট শিডিউলিং স্ট্র্যাটেজি ফলো করতে পারি। ধরেন লেভেল 2 এর এই কিউ এর জন্য আমি এফসিএফএস স্ট্র্যাটেজি ফলো করতে পারি। লেভেল 1 এর জন্য আমি হয়তো রাউন্ড রবিন ইউজ করতে পারি। লেভেল 0 এর জন্য হয়তো রাউন্ড রবিন ইউজ করতে পারি। আবার তিনটার জন্য আমি আসলে রাউন্ড রবিন ইউজ করতে পারি। তিনটার জন্য রাউন্ড রবিন যদি ইউজ করি তাহলে আমি চাইলে তিনটার জন্য সেম টাইম কোয়ান্টামও রাখতে পারি, আবার চাইলে ডিফারেন্ট টাইম কোয়ান্টামও রাখতে পারি। ধরেন হায়ার লেভেল প্রায়োরিটি কিউতে আমার রাউন্ড রবিনের টাইম কোয়ান্টাম হচ্ছে অনেক ছোট। আবার এটা থেকে যখন একটু ডাউনগ্রেড করে লোয়ার লেভেলে একটা প্রায়োরিটি কিউতে যাবো, রাউন্ড রবিনের জন্য হয়তো টাইম কোয়ান্টাম একটু বাড়ায় দিলাম, এরপর নিচে গেলে আরেকটু বাড়ায় দিলাম। সো ইটস অল আসলে চেঞ্জেবল প্যারামিটার্স, যে আমি আসলে কোন কিউতে কোন ধরনের শিডিউলিং অ্যালগোরিদম চালাবো, এবং তাদের মধ্যে যদি কারো রাউন্ড রবিন থাকে তাদের মধ্যে টাইম কোয়ান্টামের ভ্যালুটা আসলে মানে ইট ক্যান বি মডিফাইড। সো এখানে আবার বলা আছে মেথড ইউজ টু ডিটারমাইন হোয়েন টু আপগ্রেড এ প্রসেস। সো এই লাইনটা আসলে কি বোঝাচ্ছে? সো একটু আগে আমরা আসলে দেখাইছি প্রসেস P1 কে টাইম কোয়ান্টাম শেষ হওয়ার পরে পরে ডাউনগ্রেড করে করে লেভেল 2-তে নিয়ে আসছি। তো এটা কি আজীবন লেভেল লোয়ার লেভেলেই থেকে যাবে? একে কি কখনো প্রমোট করে হায়ার লেভেলে নিব না, লেভেল 2-তে নিব না, বা লেভেল 1-এ নিব না? অবশ্যই নিব। সো ওইটা নেওয়ার জন্য আমি আসলে কি ধরনের কন্ডিশন বা ক্রাইটেরিয়া ফলো করতেছি সেটাও কিন্তু আসলে চেঞ্জেবল। যে ধরেন আমি বলতে পারি যে এই প্রসেসটা যদি লেভেল 2-তে 20 টোটাল টাইমের মানে ওর যদি 20 বার্স টাইম পর্যন্ত থাকে তাহলে ওকে প্রমোট করে লেভেল 0-তে নিয়ে যাও, এটা হতে পারে। অথবা বলতে পারি যে এই P1 প্রসেসটা যদি কখনো আইও অ্যাটেনশনের জন্য চলে যায়, মানে আইও অ্যাটেনশন বলতে ইনপুট আউটপুটের জন্য চলে যায়, সিপিইউ অ্যাটেনশন থেকে বের হয়, তাহলে তাকে প্রমোট করে লেভেল 1-এ নিয়ে আসো। সো এনিথিং ক্যান বি আ ফ্যাক্টর অর ডিসাইডিং পয়েন্ট, যেটাকে বেসিস করে আমরা একটা প্রসেসকে প্রমোট বা ডিমোট যেটাই বলি না কেন সেটা করতে পারবো। ঠিক আছে? সো প্রমোট করা যেতে পারে, প্রমোট করাকে আপগ্রেড বলতেছে, ডিমোট করা তো অলরেডি দেখাইলামই যে টাইম কোয়ান্টাম পাস করে গেলে ডিমোট করা। সো এটা আসলে ডিসাইড করা যায় যে এটা যে সবসময় টাইম কোয়ান্টামের উপর হবে এমন না, যে কোনো সময় যে কোনো প্রসেসকে আসলে ডিমোশন দেওয়া মানে লেভেল 0 হাই লেভেল প্রায়োরিটি থেকে লো লেভেলে নেওয়ার যে কোনো ধরনের কন্ডিশন আমরা দিতে পারি। এই কনস্ট্যান্টগুলো আসলে ফিক্স না। মেথড ইউজ টু ডিটারমাইন হুইচ কিউ আ প্রসেস উইল এন্টার হোয়েন দ্য প্রসেস নিডস সার্ভিসেস। সো বেসিক্যালি এটা বলতেছে যে আমরা আসলে কোন কিউ থেকে কোন কিউতে যাব সেটাও আসলে চেঞ্জ করা যায়। তো আমরা আসলে একটু অ্যালগোরিদমটা দেখলে আমাদের আসলে ক্লিয়ার হবে যে আসলে এই জিনিসগুলো আসলে কীভাবে মানে ভ্যারি করতে পারে। সো এই ছবিটা অলরেডি আমি আঁকছি, বাট তারপর আপনাদের সুবিধার জন্য আমি এই ছবিটা আরেকবার একটু আই উড লাইক টু ড্র। ওকে, ড্র করবো না, জাস্ট একটু এক্সপ্লেনেশন দিব। সো দেখেন এখানে একটা মাল্টি লেভেল ফিডব্যাক কিউ এর একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে। লেভেল 0 কিউ 0, এটা হচ্ছে দিস ইজ মাই কিউ 0, দিস ইজ মাই কিউ 1 অ্যান্ড দিস ইজ মাই কিউ 2। সো ওরা আসলে কি করছে দেখেন, কিউ 0-তে রাউন্ড রবিন চালাইছে উইথ 8 মিলিসেকেন্ড টাইম কোয়ান্টাম, কিউ 1 বা লেভেল 1 এর কিউতে টাইম কোয়ান্টাম দিচ্ছে 16, আর কিউ 2-তে চালাইছে এফসিএফএস। আমি একটা কোশ্চেন করতে চাই, আমি কি এখানে এফসিএফএস এর বদলে এসডিএফ চালাইতে পারতাম? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে লেভেল কিউ মানে কিউ 2 যেটা, সেটাতে কি আমি এফসিএফএস অ্যালগরিদমের পরিবর্তে কি এসডিএফ চালাইতে পারতাম? মানে যে কেউ যে কোনো কিছু আসলে পার্টিসিপেট করতে পারেন। ইউ গাইস ক্যান অ্যাড অর ইউ গাইস ক্যান সে এনিথিং। মানে আমি কি কোশ্চেনটা বুঝাতে পারছি? আপনারা কি আমার ক্লাসটা মানে কোশ্চেনটা বুঝতে পারছেন? জি স্যার, কোশ্চেন বুঝছি। তাহলে বলেন তাহলে কি হবে? জাস্ট ডিসকাস করেন দিব্য, আমার সাথে একটু ডিসকাস করেন যে কি হইতে পারে, এসডিএফ চালালে কি প্রবলেম হইতে পারে, কি মনে হয় আপনার? বলছে এফসিপিএস এর তো স্যার যে ফার্স্ট আসবে তাকেই আর কি সার্ভ করা হবে, বাট হচ্ছে এসডিএফ এ তো হচ্ছে আর কি শর্টেস্ট জব মানে ফার্স্ট। হ্যাঁ। আচ্ছা, এইটা একটা ফার্স্ট কোশ্চেন যে এখানে আমি এসডিএফ চালাতে পারতাম কিনা, তাই তো দিব্য? দিস ইজ মাই ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি এখানে টাইম কোয়ান্টাম 16 না দিয়ে 10 দিলে কি সমস্যা হইতো? কোশ্চেন 1 হচ্ছে আমি এসডিএফ চালাইতে পারি কিনা, কোশ্চেন 1। কোশ্চেন 2 হচ্ছে আমি এই টাইম কোয়ান্টাম 16 জায়গায় 8 করতে পারতাম কিনা। কোশ্চেন 3 হচ্ছে
যে আমি এইখানে টাইম কোয়ান্টাম 8-এর জায়গায় 4 করতে পারতাম কিনা, এই 3টা কোশ্চেনের অ্যান্সার একটা একটা করে আগে দিই, তারপর আমি কোশ্চেন 4 করব। প্রথম কথা হচ্ছে স্যার এখানে এসডিএফ চালালে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে ডিজাইন চয়েস। ঠিক আছে, আমি আমার মাল্টি লেভেল ফিডব্যাক কিউটা কিভাবে ডিজাইন করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে কোন কিউতে কোন ধরনের অ্যালগোরিদম চলবে। সো আপনি যদি এখানে এসডিএফ চালান বা এসআরটি বা অন্য যে কোনো কিছু চালান, প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং চালান, এখানে যদি প্রায়োরিটি শিডিউলিং আপনি চালাইতে চান তাহলেও কোনো সমস্যা নেই। ইটস ইউর ডিজাইন চয়েস অফ ইউর অ্যালগোরিদম। আপনি আপনার অ্যালগোরিদমটাকে কীভাবে ডিজাইন করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে আপনি কিউগুলোতে কোন ধরনের শিডিউলিং অ্যালগোরিদমকে পুশ করবেন। ঠিক আছে, সো এরপরে নেক্সট কোশ্চেন কি, স্যার এই টাইম কোয়ান্টাম 8 করা যেত কিনা, 16-র জায়গায় 8 করা যেত কিনা? ইয়েস, এটাও করা যেত। কেন? একই অ্যান্সার আসবে, স্যার আমার ডিজাইন চয়েস, অ্যালগোরিদমের ডিজাইন চয়েস হচ্ছে আমি চাই যে আমার এখানে 16-র জায়গায় 8 হোক টাইম কোয়ান্টাম। এই দিলাম 2টা কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 3, সেটা হচ্ছে যে স্যার Q0-র টাইম কোয়ান্টাম কি 4 হতে পারতো কিনা? অফকোর্স এটা হতে পারতো, কারণ এই একই অ্যান্সারই দিব, যে আমার অ্যালগোরিদমের ডিজাইন চয়েসের উপর ডিপেন্ড করতেছে যে আমি টাইম কোয়ান্টাম 4 দিব না 8 দিব। আর লাস্ট আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আমি কি চাইলে এই 3টা জায়গায় আসলে রাউন্ড রবিন চালাইতে পারতাম কিনা, মানে 3টা কিউতে আসলে রাউন্ড রবিন চালাইতে পারতাম কিনা, বা মানে চালাইলে কি হইতো, কোনো প্রবলেম হইতো? চালানো তো মেবি যাবে। যে বললেন স্যার, মানে আমি আমার ফিডব্যাক যেভাবে ডিজাইন করি তা আমার উপর depend করে। একটু আরেকবার বলবেন, আমি আপনার অ্যানালজিটা শুনতে পারিনি। আপনি ফার্স্টে বললেন না যে হচ্ছে মানে এই ফিডব্যাক কিউ মানে আমি যেভাবে ইচ্ছে সেভাবে ডিজাইন করতে পারি। জি জি মানে জি। এখানে হচ্ছে আপনি তো বললেন যে এফসিপিএস এর জায়গায় এসজেএফ ইউজ করা যাবে কিনা, তো বলছেন যাবে, যেভাবে ডিজাইন করতে পারি। সো তো এক্স্যাক্টলি, তার হ্যাঁ। তো আপনার কথা হচ্ছে যে মেইনলি চাইলে আমরা 3 জায়গায় রাউন্ড রবিন ইউজ করতে পারবো, বিকজ আমার ডিজাইন চয়েস, আমি চাচ্ছি যে 3 জায়গায় রাউন্ড রবিন ইউজ করতে। ইয়েস অর নো, এটাই তো বলতে চাইছেন? জি স্যার। সো ইয়েস, ইট ক্যান বি ডান। সো ওটাই আসলে এখানে বলা আছে, আপনারা যদি একটু পড়েন। সো এখানে কি বলতেছে, আমি যদি একটু দেখাই, এ নিউ জব এন্টার্স ইন Q0, আমি যদি একটু এটার সাথে একটু ইলাস্ট্রেশন, ও মাই গড, ওয়্যার ইজ দ্য ইরেজার? ওকে, সো আমি যদি একটু দেখাই কিভাবে জিনিসটা এই কিউ এর প্রসিডিংসটা হচ্ছে। সো কি বলতেছে, একটা প্রসেস Q0, এ নিউ জব এন্টার্স ইন Q0, সো Q0 তে একটা প্রসেস ঢুকলো which is served for round robin algorithm. When it gains CPU's, job receives 8 milliseconds, so 8 millisecond টাইম সে স্পেন্ড করলো। if it does not finish in 8 milliseconds, so ধরেন এই প্রসেস P1 এর টাইম বার্স্ট টাইম হচ্ছে লেটস সে কত, 50, এটার বার্স্ট টাইম হচ্ছে 50। সো প্রথমে 8 সেকেন্ড সে এক্সিকিউট করলো, 50 থেকে 8 গেলে কত থাকবে? সো তার রিমেনিং বার্স্ট টাইম হচ্ছে 42। সো এই 42 নিয়ে সে হইতেছে নেক্সট লেভেল কিউতে আসবে, কারণ তার এখনো পুরোপুরি এক্সিকিউশন শেষ হয় নাই। সো এইখানে দেন আবার যখন সে সিপিইউ অ্যাটেনশন পাবে, সে 16 মিনিট পর্যন্ত বা 16 ইউনিট অফ টাইম পর্যন্ত তাকে হচ্ছে আমি বেসিক্যালি চালায় নিব। সো আমি যদি 16 ইউনিট অফ টাইম পর্যন্ত তাকে আমি চালাই নেই, তাহলে আমার আসলে রিমেনিং বার্স্ট টাইম ফর দিস প্রসেস উইল বি হোয়াট, 26। তো তখন এই প্রসেসটা আসলে শেষ হয় নাই। দেন আমি কি করব, এই প্রসেসটাকে এই এফসিএফএস এ দিব। আর এফসিএফএস এ তো আসলে টাইম নিয়ে কোনো সমস্যা নাই। সো ও টোটাল 26 সেকেন্ড টাইম পর্যন্ত চলবে, দেন এখান থেকে এক্সিট হয়ে যাবে। আর এখানে যে এক্সিট পয়েন্টগুলো আছে, এগুলো ইন্ডিকেট করে যে যদি কোনো একটা প্রসেস এই অ্যাসাইন টাইম কোয়ান্টাম পর্যন্ত চলাটাই তার ডিজায়ার্ড হয়, তাহলে সে এক্সিট করতে পারে। ধরেন এমন একটা প্রসেস আসলো P1, যার টাইম কোয়ান্টাম হচ্ছে লেটস সে 8 অর লেস দেন 8 অর লেস দেন 8 একটা ভ্যালু, ঠিক আছে? সো ওরকম যদি কোনো একটা জিনিস আসে, তাহলে কিন্তু এটা P1 প্রসেস কিন্তু আসলে তার কাজ শেষে বের হয়ে যেতে পারবে লেভেল 0 কিউ থেকে। এরপরে যদি এরকম হয় যে 16 সেকেন্ড চলার পর একটা প্রসেস শেষ হয়ে গেছে, তাহলে সে লেভেল 1 বা এই জায়গা থেকে আসলে বের হয়ে যেতে পারে। ধরেন এমন একটা প্রসেস আসলো P1, যার বার্স্ট টাইম হচ্ছে 20। সো 20 যদি হয় তাহলে কি হবে, সে প্রথম লেভেল 0 কিউতে 8 মিলি সেকেন্ড চলবে। সো 20 থেকে 8 গেলে কত থাকবে, 12। সো এই 12 নিয়ে সে নেক্সট লেভেল আসবে। সো 12 ইজ লেস দেন 16। তো 16 পর্যন্ত তো আমার চালানোর দরকার নাই, যেহেতু আমার 12 ডিজায়ার্ড। সো 12 পর্যন্ত চলায় এই প্রসেসটা হচ্ছে বের হয়ে যেতে পারবে। সো এই ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা?
বা কারো কোনো কনফিউশন আছে কিনা? সো খেয়াল করলে দেখবেন যে টাইম কোয়ান্টাম শেষ হওয়ার পরেই কিন্তু আসলে প্রসেসগুলোকে প্রিএমশন করা হয় বা থামায় দেওয়া হয় যে তুমি নেক্সট লেভেল অফ কিউতে চলে যাও, তোমার আরও বেশি টাইম লাগতেছে কাজ শেষ করতে, ঠিক আছে? সো দিস ইজ দ্য মোস্ট অফ দ্য থিং উই হ্যাভ ডিসকাস। সো এবার আমরা মাল্টি লেভেল ফিডব্যাক কিউটা আসলে কিভাবে কাজ করে সেটার একটা ইলাস্ট্রেশন আসলে আমরা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা আসলে দেখবো। সো এটা আসলে আমি একটু স্লাইড থেকে দেখাবো, বাট যদি কোনো প্রবলেম হয় সো তখন আমরা হয়তো ড্রতে সুইচ করব। সো আমরা একটু দেখি কি কি ইনফরমেশন আমাদেরকে আসলে দেওয়া আছে বেসিক্যালি। সো প্রথমে দেওয়া হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? আচ্ছা, সো প্রথমে দেওয়া আছে প্রসেস দেওয়া আছে, প্রসেসের বার্স্ট টাইম দেওয়া আছে, এবং আমরা যেহেতু মাল্টি লেভেল ফিডব্যাক কিউ নিয়ে কথা বলতেছি তার মানে আমার এখানে এখানে তিনটা কিউ আছে, কিউ এর সংখ্যা বেশিও হইতে পারে। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ মানে এই না যে এখানে তিনটা কিউই থাকবে, দেয়ার ক্যান বি মোর দ্যান 3 কিউস, ঠিক আছে? 4 কিউ, ইট ক্যান হ্যাপেন। সো প্রথমে হচ্ছে হাই প্রায়োরিটি কিউ, কিউ 0 প্রায়োরিটি সবচেয়ে বেশি, তার টাইম কোয়ান্টাম দেওয়া আছে 2। দেন কিউ 1, তার প্রায়োরিটি হচ্ছে কিউ 0 থেকে কম, তার টাইম কোয়ান্টাম হচ্ছে 4। আর দেন সবচেয়ে লিস্ট প্রায়োরিটি কিউ 2, তার রাউন্ড রবিনের টাইম কোয়ান্টাম দেওয়া আছে 8। সো আমরা দেখতেছি যে এখানে কোনো অ্যারাইভাল টাইম দেওয়া নাই। সিন্স কোনো অ্যারাইভাল টাইম দেওয়া নেই, তার মানে তিনটা প্রসেসই 0তম সেকেন্ডে আমার রেডি কিউ বা কিউ 0তে, সবার প্রথমে তো আমার কিউ 0তেই সব প্রসেস আসে, মানে হচ্ছে সব প্রসেসকে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সো স্যার বলেন। যদি হচ্ছে প্রায়োরিটি লাইক কিউ 1 এর প্রায়োরিটি যদি 0 হইতো তাহলে কি হচ্ছে আমার সব প্রসেস কিউ 1 থেকে শুরু হইতো? যদি কিউ 1 এর প্রায়োরিটি হাই হইতো, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে এইখানে ডিজাইন চয়েসটা আসলে কি প্রমোট করার চেষ্টা করতেছে সেটা আগে বলেন তো। মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে মেইন কনসার্নটা কি? আচ্ছা, যদি বুঝতে প্রবলেম হয় আমি আপনার সাথে বলি। সো মাল্টি লেভেল কিউতে আপনার যে কোশ্চেনটা, এটার অ্যান্সারটা আসলে আমি এইভাবে দিতে চাচ্ছি যে আপনাকে একটা কাউন্টার ইনটিউটিভ একটা জিনিস আমি আসলে একটু শেয়ার করি যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে আসলে চাওয়াটা কি, গোলটা কি? গোলটা হচ্ছে একটা প্রসেস হায়ার লেভেল কিউতে আসবে, একটা সার্টেন টাইম এক্সিকিউট করবে, দেন তাকে আমি লোয়ার লেভেল কিউতে নিয়ে যাব। ইয়েস অর নো? সো তার মানে হচ্ছে যে তোমার যদি বেশি টাইম লাগে তাহলে তোমাকে আমি লোয়ার এন্ডে পাঠাই দিতেছি, যেখানে তুমি হয়তো পরবর্তীতে আরও বেশি টাইম ধরে সিপিইউ এক্সিকিউশনের সুযোগ পাবা, বা যেহেতু আমার লেভেল 0 কিউতে সিপিইউ সবচেয়ে বেশি অ্যাটেনশন প্রোভাইড করবে, সো তুমি যখন লোয়ার লেভেল কিউতে চলে যাবে তখন আসলে কি হবে, তুমি সিপিইউ অ্যাটেনশন তুলনামূলক কম পাবা। ইয়েস অর নো? সো ওই জায়গাটার ভিতরে আসলে আপনি যদি এইটাকে আসলে যদি যদি হাই প্রায়োরিটি হিসেবে আসলে ডিক্লেয়ার করতে চান, তাহলে আসলে আপনি আসলে একটা সিকোয়েন্সিয়াল প্রসেসের মধ্যে আসলে একটু ইন্টারাপশন করে ফেললেন। যে আপনি যদি বলেন যে আসলে যেটার স্যার প্রায়োরিটি যেটা যত হাই সেটার কি আর কি হচ্ছে মানে অ্যাটেনশন টাইম তত কম? এইটা আসলে আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছেন যে স্যার আমি একটা জিনিস অবজার্ভ করতেছি যে যদি প্রায়োরিটি অনেক হাই থাকে তার অ্যাটেনশন টাইমটা অনেক কম বা টাইম কোয়ান্টামটা অনেক ছোট। এটা আসলে কেন হচ্ছে? এটার অ্যান্সারটা আসলে আপনি একটু চিন্তা করে বলতে পারবেন যে কেন এই জিনিসটা আসলে ইন্টেনশনালি হয়তো এটা করতেছে, বাট এটা কেন করতেছে, মানে ওয়াই টাইম অন্য কোনো প্রসেস যাতে কিউতে ঢুকতে পারে? এক্সিলেন্ট অবজারভেশন। সো বেসিক্যালি যেটা আমরা চাই যে আমরা আসলে সব প্রসেসকে অপরচুনিটি দিতে চাই, তাই তো? সিপিইউ অ্যাটেনশন পাক, এটা তো আমরা চাই, তাই তো? সো এখন ইন্টেনশনালি যেটা করা হয় যে সবচেয়ে টপে যে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি যে কিউটা থাকে সেটার মধ্যে সবচেয়ে কম টাইম কোয়ান্টাম অ্যালোকেট করা হয় টেকনিক্যালি, যাতে করে হচ্ছে যে অন্যান্য প্রসেস যারা এই কিউতে আসবে তারা যেন অ্যাটেনশনটা খুব দ্রুত এনশিওর করতে পারে। সো এরপরে গ্র্যাজুয়ালি হয়তো টাইম কোয়ান্টামটা একটু একটু করে বড় করে দেওয়া হয়। সো আপনার কোশ্চেনের অ্যান্সারটা কি পাইছেন? এই জন্য আর কি লাস্টে এফসিপিএস ইউজ করতে, কারণ ওটা তো কোনো
এবার টাইম লিমিটেশন নেই, যাই আসবে তাহলে এখানে পুরোটা টাইম হ্যাঁ সার্ভ এখানে করবে। নাই, কিন্তু এখানে কিন্তু চাইলে রাউন্ড রবিনও করা যেত, রাউন্ড রবিন দিয়ে হয়তো জি টাইম স্যার, কোয়ান্টাম 16 করা যেত, কোয়ান্টাম টাইমটা বাড়ায় দেওয়া হতো। বা টাইম কোয়ান্টামটা বাড়ায় দিয়ে 20 করে দেওয়া যেত। কারণ আমার এটা যখন একটা লোয়ার প্রায়োরিটি কিউ, তখন কিন্তু আসলে এখান থেকে আসলে আমি যখন একটা প্রসেস এই জায়গায় চলে আসবে, এই এটা তো একটা একটা ওয়াটারফলের মতো ব্যাপার, যে একটা একটা কিউ থেকে আরেকটা কিউতে আসতেছি, ঠিক আছে, একটা কিউ থেকে আরেকটা কিউতে ডাউনগ্রেড করতেছি, এটা তো একটা ফ্লো। সো যখন নাকি নেচার অফ দ্য অ্যালগোরিদমের কারণে যখন একটা প্রসেস যখন আসলে এত লোয়ার লেভেল কিউতে চলে আসবে, তখন কিন্তু আসলে সিস্টেম অটোমেটিক্যালি বুঝতে পারতেছে যে যেহেতু এটা প্রসেসটা এত লোয়ার লেভেলে চলে আসছে, তার মানে আসলে ওকে খুব বেশি হাই অ্যাটেনশন এই মুহূর্তে দেওয়াই লাগবে, বিষয়টা এমন না, ওকে আর একটু পরে অ্যাটেনশন দিলেও কোনো সমস্যা নাই। সো ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। সো ওই জিনিসটা আসলে বলতেছে। সো এইবার ফর দ্য ফার্স্ট টাইম আমরা আসলে একটু শিডিউলিং অ্যালগোরিদমটা দেখার চেষ্টা করি যে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। সো এটি হয়তো আজকে আমরা লাস্ট দেখবো, নেক্সট হয়তো আমরা ক্লাসে ইনশাল্লাহ দেখবো। সো আমরা একটু দেখি এখানে কি হয়। সো প্রথমে যে জিনিসটা হচ্ছে, কিউ 3টা ডিক্লেয়ার করা হয়েছে, তাদের টাইম কোয়ান্টাম দেওয়া আছে, এই অ্যামাউন্ট, এগুলো আপনাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, হ্যাঁ, যে টাইম প্রত্যেকটা কিউ এর টাইম কোয়ান্টাম কত, লেভেল 0-র যে কিউ 0 যেটা সেটা হাইয়েস্ট প্রায়োরিটি, দেন কিউ 1, দেন কিউ 2, ঠিক আছে। সো প্রথমে দেখেন টাইম 0-তে সব কয়টা প্রসেসই আসলে রেডি কিউতে এসে পড়ছে। লেটার অন দ্যাট কি হবে, আমার হচ্ছে প্রথম যে প্রসেসটা ছিল রেডি কিউতে, সে সিপিইউ অ্যাটেনশন পাওয়ার জন্য চলে আসবে, কিন্তু কিপ দ্যাট ইন মাইন্ড, সে কিন্তু মাত্র 2 সেকেন্ড টাইম পাবে সিপিইউ অ্যাটেনশন। কারণ কি, লেভেল 0-তে যেই কিউ, সে হচ্ছে মাত্র 2 কোয়ান্টাম টাইম কোয়ান্টাম অ্যালাউ করে। এবং এখানে আপনাদের বলেও দেওয়া আছে যে এখানে প্রত্যেকটা কিউতে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম পুশ করা হচ্ছে। সো P1 আসলে 2 সেকেন্ড চললো, 2 সেকেন্ড চলার পরে কি হচ্ছে দেখেন, P1-কে ডাউনগ্রেড করে আমি Q1-এ পাঠাই দিছি। সো Q1-এ যখন পাঠিয়ে দিছি প্রসেস 1-কে, তার রিমেনিং টাইম হচ্ছে 10। মিনহাল P2 কিন্তু তার কাজ করা শুরু করছে। সো এই সময় দেখেন কিউ এর অবস্থাটা কি হয়ে গেছে। সো P2 কাজ করা শুরু করলো, P2 কাজ করলো 2 সেকেন্ড অ্যাজ ইউজুয়াল, কারণ 2 সেকেন্ডই তার বরাদ্দ ছিল। সো P2 2 সেকেন্ড কাজ করার পর তার প্রিভিয়াস টাইম কোয়ান্টাম ছিল 8, 2 সেকেন্ড কাজ করার পর কমে হয়ে গেল 6। সো দেন হচ্ছে P3 আসলো, P3ও সিমিলারলি 2 সেকেন্ড পর্যন্তই চলবে। সো P3 যদি 2 সেকেন্ড পর্যন্ত চলে তাহলে P3 6 হয়ে গেল, এবং দেখেন মিনওয়াইল P3 অলরেডি লেভেল 1 এর প্রায়োরিটি কিউতে চলে আসছে, ডাউনগ্রেড হয়েছে। এখন এই সময় কি হয়েছে, P1 এই যে লেভেল 1 এর কিউতে ছিল, তো আমাকে এখন বলেন তো P1 কতক্ষণ চলবে? P1 কি 4 কোয়ান্টাম টাইম কোয়ান্টাম পর্যন্ত চলবে, না 2 কোয়ান্টাম টাইম পর্যন্ত চলবে? P1 তো স্যার 4 কোয়ান্টাম টাইম পর্যন্ত চলার কথা, কারণ তো এক্স্যাক্টলি, Q1 এ ছিল। কারণ হচ্ছে সে Q1 এ আছে, যেহেতু Q1 এর অ্যাসপেক্টে এখন দেখেন এখন কিন্তু প্রায় লেভেল 0-র কিউতে কিন্তু কোনো প্রসেস নাই। সো আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমরা কিন্তু লেভেল 0-র যে কিউটা ছিল সেখানে কিন্তু এমটি হয়ে গেছে, আফটার P3 দেয়ার ইজ নো নিউ প্রসেস। সো আমরা আসলে এখন আর কোনোভাবেই লেভেল 0-র কিউকে নিয়ে আর বথার্ড হবো না, এখন আমরা লেভেল 1-এ চলে আসবো। কারণ কি, কারণ হচ্ছে এই লেভেল 0-র কিউটা এমটি হয়ে গেছে। যদি লেভেল 0-র কিউতে আরও কোনো রিমেনিং প্রসেস থাকতো, সেগুলাকে আমি সবার আগে অ্যাটেনশন দিতাম, দেন হয়তো লেভেল 1-এ আসতাম। সো যেহেতু লেভেল 0-তে আর কোনো প্রসেস নাই, লেভেল 1-এ এখন আমরা চলে আসতে পারি। লেভেল 1-এর প্রথম পেন্ডিং প্রসেস ছিল P1, তাকে আমরা কতক্ষণ অ্যাটেনশন দিব, যেহেতু এখানে টাইম কোয়ান্টাম 4 দিছে, তাহলে আমি ওকে 4 সেকেন্ড পর্যন্ত টাইম দিব। সো দেওয়ার পরে P1-এর ইনিশিয়াল রিমেনিং বার্স্ট টাইম ছিল 10, এখন যদি এখান থেকে 4 বাদ দিই তাহলে আমার রিমেনিং টাইম হয়ে যাবে 6 ফর P1, এবং P1 আরও লোয়ার লেভেল প্রায়োরিটি কিউতে মুভ করাই দেওয়া হলো, আরও লোয়ার লেভেল কিউতে আমি মুভ করে দিলাম উইথ রিমেনিং টাইম 6। ওকে, দেন আমার এখানে আরেকটা প্রসেস কি ছিল, P2-র ডিমান্ড কত? P2-র ডিমান্ড হচ্ছে 6, বাট সে পাবে আসলে 4। সো 14 পর্যন্ত চলার পরে P2-র রিমেনিং হচ্ছে 2। সো এই 2 বার্স্ট টাইম নিয়ে সে লেভেল 2-তে চলে আসলো। লাস্টলি ছিল P3-র ডিমান্ড হচ্ছে 16, বাট তাকে আমি কত দিব, তাকে দিব আমি 4। সো ও আরও 4 পর্যন্ত চললো 18। দেন এখন দেখেন P1, P2, P3 সবাই আসলে প্রায়োরিটি 2 বা Q2-তে চলে আসছে। দেন এইখান থেকে সিকোয়েন্সিয়ালি সবার আগে পেন্ডিংয়ে ওয়েটিংয়ে ছিল P1। সো এখন আমার দেখেন টাইম কোয়ান্টাম হচ্ছে 8, এবং P1-এর চাহিদা ছিল 6। সো 18 আর 6 টাইম পর্যন্ত চলবে। সো এটা কিন্তু অনেকে ভুল করে, আমি একটু বলে দেই যে
টাইম কোয়ান্টাম যতটুকু দেওয়া ততটুকু পর্যন্ত কিন্তু একটা প্রসেস চলবে না, একটা প্রসেস ততটুকু টাইম পর্যন্তই চলবে যতটুকু তার দরকার। সো এইখানে প্রসেস P1-এর দরকার 6 মিলি সেকেন্ড, কিন্তু টাইম কোয়ান্টামে টাইম আছে 8 মিলি সেকেন্ড, বাট সে কিন্তু 6-এর বেশি একটা বেশি সেকেন্ডও চলবে না। সো ও 6 সেকেন্ড পর্যন্ত চলবে। সো 18 আর 6 পর্যন্ত যদি চলে তাহলে হইতেছে 24 সেকেন্ড পর্যন্ত P1 চললো এবং তার যত চাহিদা বার্স্ট টাইম ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। দেন P2 এর চাহিদা কত? P2 এর চাহিদা হচ্ছে 2, কিন্তু আমার টাইম কোয়ান্টাম দেওয়া আছে 8, বাট আমি তো জানি যে প্রসেসের যতটুকু দরকার ততটুকু টাইম পর্যন্ত সে এক্সিকিউট করবে, এর বেশি টাইম পর্যন্ত সে নিবে না। সো আরও 2 পর্যন্ত গেল P2, সো 26, P2 26-এ শেষ হয়ে গেল, 24 আর 2 যোগ করলে 26, আর লাস্টে P3-র দরকার হচ্ছে 12। সো যেহেতু আমার টাইম কোয়ান্টাম হচ্ছে কত 8 এবং ওর দরকার হচ্ছে 12, তার মানে টাইম কোয়ান্টামের থেকে ওর ডিমান্ডটা বেশি। সো প্রথমে আমি 26-এর সাথে 8 সেকেন্ড পর্যন্ত ওকে চালাবো। 26-এর সাথে 8 সেকেন্ড পর্যন্ত যদি আমি চাই, এটাকে ভেঙে দেখানো যায় চাইলে, যে 26-এর সাথে 8 পর্যন্ত চালানো হয়। সো এরপরে 26-এর সাথে 8 যোগ করলে আসলো 34, দেন ওর রিমেনিং টাইম হচ্ছে আরও 4, দেন আরও 4 সেকেন্ড যদি ওকে চালাই দিই, 34 আর 4 38। সো টোটাল যে ওর ডিমান্ড 12 সেকেন্ড ছিল, এইখানে পুরা 12 সেকেন্ড পর্যন্ত চলছে, দেন কিউটে এমটি হয়ে গেছে, দেন আমার শিডিউলিং অ্যালগোরিদমটা শেষ। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি না, বা বুঝি নাই এই অ্যালগোরিদমের ফ্লোটা? এনিওয়ান? জি স্যার। মানে কোশ্চেন থাকলে করতে পারেন, ইউ গাইজ আর ওয়েলকাম, মানে এনি সর্ট অফ কোশ্চেনস। সো ওকে, সো এটা যদি আসলে বুঝতে পারি তাহলে আমরা আসলে এবার একটু এটার ক্যালকুলেশনে একটু ফোকাস করি। সো আমার এটা কি সো এতক্ষণ ধরে আমরা জ্ঞান চার্ট বানাইছি। সো কিপ দ্যাট ইন মাইন্ড, আমাদের কিন্তু সিপিইউ শিডিউলিংয়ের যে প্রবলেমটাই পরীক্ষা থাকে সেগুলোতে কিন্তু আমাদেরকে আসলে 3টা জিনিস ক্যালকুলেট করতে হয়: ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম। সো আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো শিডিউলিং অ্যালগোরিদম পড়ছি আপ আনটিল দিস পয়েন্ট, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সব কয়টা শিডিউলিং অ্যালগোরিদমেরই মানে এই 3টা পার্ট ক্যালকুলেট করতে হবে। সো আপনারা এটা কিন্তু একটু শিখে নেবেন, মানে এটা একটার জন্য আমি এখানে দেখাই দিছে, বাট বাকিগুলো আপনাদেরকে শিখতে হবে, মানে নিজে নিজে, মানে জ্ঞান চার্ট থেকে আসলে ইনফরমেশনগুলো আসলে মানে ক্যালকুলেট করা যায়। ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, এটা এই জ্ঞান চার্ট যেটা আছে এটা থেকেই ক্যালকুলেট করা যায়। সো যতগুলো অ্যালগোরিদম শিখছি, এফসিএফএস, এসজেএফ, রাউন্ড রবিন, প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং, পিপিএস লিখলাম, দেন হচ্ছে এমএলএফ কিউ যেটা দেখতেছি, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ যেটা দেখতেছি। সো এই যতগুলো শিখছি সবারই ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এগুলো কিন্তু পরীক্ষা ক্যালকুলেশন আসে। সো আমি একটার জন্য দেখাই দিচ্ছি, বাকিগুলো আসলে আপনারা একটু করে নেবেন ফর ইউর প্র্যাকটিস। ওকে, সো আমরা আসলে দেখি কি হচ্ছে। প্রত্যেকটা প্রসেসের জন্য ওয়েটিং টাইম ক্যালকুলেট করা হচ্ছে, যে একটা প্রসেস কতক্ষণ ওয়েট করছে ফর এক্সিকিউশন। সো প্রসেস P1-এর জন্য যদি খেয়াল করেন, প্রসেস P1-এর ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ইনফরমেশন আমি বলি। ওয়েটিং টাইম ক্যালকুলেশন করার সময় যেটা করা হয়েছে, বেসিক্যালি যেটা করা হয়েছে যে স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এসটি মাইনাস এটি। সো দেখেন P1 প্রসেসের স্টার্ট টাইম হচ্ছে 0 এবং P1 প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে 0। সো 0 মাইনাস 0 প্লাস দেন P1 প্রসেস আরেকবার শুরু করছে কখন, এই যে এইখানে। সো দেখেন স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। সো ওয়েট করতেছিল কতক্ষণ, এই যে দেখেন এখানে এসে সে ওয়েট করতেছিল। সো 6 মাইনাস 2 করছে। দেন আরেক দফা P1 কখন স্টার্ট করছে, এই যে 18 নাম্বার সেকেন্ডে। দেন P1 প্রসেস লাস্ট ওয়েট করতেছিল কত নাম্বার সেকেন্ডে, 10 নাম্বার সেকেন্ডে। সো এইখানে 10 দিছে। এটা কি বোঝা গেছে? জি স্যার। সিমিলারলি P2-র ক্ষেত্রে দেখেন, P2-র হচ্ছে প্রথম স্টার্ট টাইম হচ্ছে 2, বাট P2 অ্যারাইভ করছিল কখন, 0। প্রত্যেকটা প্রসেসই আসলে অ্যারাইভাল টাইম 0, এখানে কিছু না দেওয়ার মানে প্রত্যেকটা প্রসেসেরই অ্যারাইভাল টাইম 0। সো P2 প্রসেসের স্টার্ট টাইম হচ্ছে 2, এই যে 2তে স্টার্ট করছে এবং এর অ্যারাইভাল টাইম ছিল 0, প্লাস P2 প্রসেস আবার কখন স্টার্ট করছে, P2 প্রসেস আবার স্টার্ট করছে যখন 10 নাম্বার সেকেন্ড ছিল। এই জায়গাটাতে আমি একটু ক্লিন করে নিই, দ্যাট মাইট বি হেল্পফুল।
যখন 10 নম্বর টাইমটা ছিল তখন হচ্ছে P2 প্রসেসটা আবার কাজ করা শুরু করছে, বাট P2 আসলে ওয়েটিংয়ে কখন গেছিল, এই যে P2 ওয়েটিংয়ে গেছিল 4 নাম্বার সেকেন্ডে, অ্যারাইভাল টাইম, ঠিক আছে, যে কিউতে এসে ওয়েট করা শুরু করছে, ঠিক আছে। দেন হচ্ছে 24 নাম্বার সেকেন্ডে আবার P2 কাজ করা শুরু করছে, বাট 24 নাম্বার সেকেন্ডে কাজ করার আগে তাকে কিন্তু আমি আবার কিউতে ব্যাক করাইছিলাম। সেটা কখন ব্যাক করাইছিলাম, P2 কে, এই যে 14তম সেকেন্ডে P2 কে আমি কিউতে ব্যাক করাইছিলাম। সো এভাবে করে টোটাল ওয়েটিং টাইম ফর P1 P2 ক্যালকুলেট করলাম। ফর P3 কি হবে, P3-র ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল, যে P3 প্রসেসের ফার্স্ট স্টার্টিং টাইমটা কখন, P3 প্রসেসের ফার্স্ট স্টার্টিং টাইম হচ্ছে আমার 4, দেন P3 প্রসেস সিপিইউ রেডি কিউতে অ্যারাইভ করছিল 0তম সেকেন্ডে, সো 4 - 0, দেন P3 প্রসেস আবার এক্সিকিউশন কখন স্টার্ট করে, 14তম সেকেন্ডে, সো এই যে 14, P3 প্রসেস আবার মানে P3 প্রসেস এই প্রথম 4 সেকেন্ড এক্সিকিউশনের পরে আমার সিপি অ্যাটেন্ড মানে কখন হচ্ছে আমার রেডি কিউতে আবার ব্যাক করছিল P3 প্রসেস, একটু বলেন তো আমাকে। প্রথমবার এক্সিকিউট হওয়ার পরে 6 হ্যাঁ 6, সো ওটা হচ্ছে আমার অ্যারাইভাল টাইম টু দ্য রেডি কিউ। সো এরপরে P3 প্রসেস আবার এক্সিকিউশন স্টার্ট করে 26তম সেকেন্ডে, বাট সে প্রিভিয়াসলি রেডি কিউতে ব্যাক করছিল কততম সেকেন্ডে, P3 প্রসেস এই যে 18তম সেকেন্ডে। সো এই যে P3 প্রসেস 18তম সেকেন্ডে রেডি কিউতে ব্যাক করছিল, সো এখান থেকে আমার অ্যারাইভাল টাইমটা, বেসিক্যালি অ্যারাইভাল টাইম মিনস যে রেডি কিউতে সে কখন অ্যারাইভ করতেছে, আর স্টার্ট টাইম মিনস যে সে কখন সিপিইউ এক্সিকিউশন স্টার্ট করতেছে, ঠিক আছে। সো দেন আবার 34 নাম্বার সেকেন্ডে P3 প্রসেস এক্সিকিউশন স্টার্ট করে, এবং এইখানে খেয়াল করেন 34 - 34 করা, কারণ কি কেউ বলতে পারবেন? 26 থেকে 34 অবধি হচ্ছে স্যার একবার চলছে, দেন 34 থেকে আবার লাস্টে 38 অবধি চলছে। না না, 34 - 34 কেন হইলো? আমার স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম তো প্রত্যেকটাই তো একটা স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই না? এখানে প্রত্যেকটাই কিন্তু একটা স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ঠিক আছে। স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, স্টার্ট মানে টাইম ওটা তো স্যার আর কি অ্যারাইভাল টাইম। চলতেছিল আর কি, মানে 26 থেকে 34 অবধি চলছিল, দেন তো এখান থেকে আবার 34 থেকে চলা সো ওর শুরু স্টার্ট হয়েছে না, টাইম কত? P3 স্টার্ট টাইম হচ্ছে 34, তাই না? 34 অ্যারাইভও তো 34 এ, বাট ও সি রেডি কিউতে ব্যাক করছিল কয়টার সময়? 34 এ। 34-এ ব্যাক করছিল। সো দিস ইজ দ্য স্টার্ট টাইম ফর P3 প্রসেস, আবার দিস ইজ দ্য অ্যারাইভাল টাইম ফর দ্য P3 প্রসেস। মানে রেডি কিউতে সে ব্যাক করার পরে সে আবার ওই টাইম লাইনে সে আবার রেডি কিউ থেকে বের হয়ে সিপি অ্যাটেনশন পাওয়া শুরু করছে। সো দ্যাটস ওয়াই 34 - 34, বুঝা গেছে? সো দিস ইজ দ্য টোটাল ওয়েটিং টাইম ক্যালকুলেশন। সো তিনটা ওয়েটিং টাইম, তিনটা প্রসেসের তিনটা ওয়েটিং টাইম পাইলাম, তিনটাকে যোগ করে অ্যাভারেজ ওয়েটিং টাইম 3 দিয়ে ভাগ করলাম। প্রসেস 4টা থাকলে বা প্রসেস এন সংখ্যক থাকলে এখানে এন এর 3 এর জায়গায় এন হইতো, নাম্বার অফ প্রসেসের উপর ডিপেন্ড করে। রেসপন্স টাইমটা কি, যে একটা প্রসেস রেডি কিউতে সাবমিট হওয়ার পরে ঠিক কখন সে সিপিইউ অ্যাটেনশন পাইছে সেই জিনিসটা ক্যালকুলেশন। সো প্রসেস P1 রেডি কিউতে আসছে 0তম সেকেন্ডে, এবং তাকে রেসপন্স দেওয়া হয়েছে, ফার্স্ট রেসপন্স দেওয়া হয়েছে 0তম সেকেন্ডে। দেখেন ও রেডি কিউতে আসছেও, অ্যারাইভাল টাইমও 0, ও অ্যাটেনশনও পাওয়া শুরু করছে 0তে। P2 প্রসেস অ্যাটেনশন পাওয়া শুরু করছে 2 নাম্বার সেকেন্ডে, বাট তার অ্যারাইভাল হচ্ছে 0তম সেকেন্ডে। P3 প্রসেস সিপিইউ অ্যাটেনশন ফার্স্ট টাইম সিপিইউ অ্যাটেনশন পাইছে, কিপ দ্যাট ইন মাইন্ড। এগুলা কিন্তু সবগুলা প্রসেস ফার্স্ট টাইম কখন সিপিইউ অ্যাটেনশন পাইছে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কখন সিপিইউ অ্যাটেনশন পাইছে সেই সংখ্যাগুলা এইগুলা, ঠিক আছে। সো P3 প্রসেস সবার প্রথমে অ্যাটেনশন পেয়েছে 4 নাম্বার সেকেন্ডে, এবং অ্যারাইভাল টাইম ছিল অ্যাজ ইউজুয়াল তার 0। সো এভাবে করে আমার রেসপন্স টাইমটা বের হয়ে গেল, আর প্রত্যেকটা রেসপন্স টাইমকে যোগ করে 3 দিয়ে ভাগ করছে, এন সংখ্যক প্রসেস থাকলে এন দিয়ে ভাগ করতাম। আর লাস্টে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমটা কি অলরেডি আমরা অনেকক্ষণ আগের কনভারসেশনে বলছি, হোয়াট ইজ দ্য টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম ইজ বেসিক্যালি কনসিডারিং এভরিথিং দ্যাট ইট টু, মানে একটা প্রসেস আইওতে কতক্ষণ টাইম নিচ্ছে, একটা প্রসেস ওয়েটিংয়ে কতক্ষণ ছিল, একটা প্রসেস সিপিইউ এক্সিকিউশন বা বার্স্ট টাইম কত নিচ্ছে, সব কিছুকেই বোঝায়। সো একটা প্রসেস কমপ্লিট হইলে যেই টাইমটা সেটা মাইনাস দ্য ফার্স্ট স্টার্ট অ্যারাইভাল টাইম অফ ইট, ঠিক আছে, ইজ ইউর টার্ন অ্যারাউন্ড টাইম। সো P1 প্রসেস সব মানে একদম টোটালি কমপ্লিট হয়েছে কখন, এই জ্ঞান চার্ট থেকে বলেন তো। P1 প্রসেস শেষ হয়েছে 24-এ। সো 24 মাইনাস ওর অ্যারাইভাল টাইম কত, 0। এটা হচ্ছে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, মানে এই সিস্টেমে আসার এটা হচ্ছে ফিনিশ টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা যদি আমি লিখি, ফিনিশ টাইম মাইনাস
অ্যারাইভাল টাইম, এভাবে আমি জিনিসটা লিখতে পারি ফর দ্য টার্ন অ্যারাউন্ড টাইমের ক্যালকুলেশন। তারপরে P2 প্রসেস শেষ হয়েছে কখন? কমপ্লিট, একদম শেষ 26 এ। সো 26 মাইনাস অ্যারাইভাল টাইম ইজ 0, তাহলে আমার P2 প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 26। আর লাস্টে হচ্ছে P3 প্রসেস। P3 প্রসেস একদম কমপ্লিটলি এক্সিকিউশন শেষ করছে কখন? 38। সো 38 মাইনাস 0, তার P3 প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছিল 0, সো P3 প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে 0, সো তাহলে আমি 38 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 38, সো টোটাল অ্যাভারেজ অফ টার্ন অ্যারাউন্ড টাইম ফর দিস 3 প্রসেসেস ইজ গিভেন বিলো। তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিছে। সো এখন একটা কোশ্চেন হয়তো অনেকের মনে থাকতে পারে, তাদের জন্য একটু অ্যাড্রেস করি যে স্যার এখানে তো অ্যারাইভাল টাইম কিছু দেওয়া ছিল না, আপনি এখানে 0 লিখলেন। সো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে যদি কোনো যদি প্রসেস এক্সপ্লেনেশন টেবিলে অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যদি অন্য কোনো কিছু মেনশন করা না থাকে তাহলে বুঝতে হবে যে প্রত্যেকটা প্রসেসই 0তম সেকেন্ডে সিস্টেমে অ্যারাইভ করছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা আসলে বুঝতে পারছি যে এটা কেন অ্যারাইভাল টাইম 0। সো কারো যদি কোনো কনসার্ন থাকে স্যার অ্যারাইভাল টাইম 0 হলো কীভাবে, ইটস বিকজ যেহেতু অ্যারাইভাল টাইম দেওয়া নাই কোশ্চেনে, তার মানে আমরা ধরে নিছি প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইমই এই সিস্টেমের জন্য 0। সো এই পর্যন্ত আপ আনটিল দিস পয়েন্ট কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান, এনি কোয়েরি অর এনিথিং? আচ্ছা, যদি না থাকে তাহলে আমাদের আর আজকে আর কিছু ডিসকাস করার নাই ফর অ্যাট দিস পয়েন্ট। থ্যাংকস ফর জয়নিং দ্য ক্লাস, ইউ গাইস ক্যান লিভ, থ্যাংক ইউ।